আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করব। এটাও একটা সিকিউ সাজেশন ভিত্তিক ক্লাস হবে। এই ক্লাসে আমরা মূলত সৃজনশীল প্রশ্নে যে সকল টপিক থেকে কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা কিছু কোশ্চেন সলভ করব। তাহলে আমরা এবার শুরু করি। প্রথমে হচ্ছে আমরা দেখব পড়ন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিওর সূত্র। তো ফার্স্টে আমরা গ্যালিলিওর সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে গ্যালিলিওর টোটাল ৩টা সূত্র আছে। কিন্তু ফার্স্টে আমরা দেখব গ্যালিলিওর সূত্রের কন্ডিশনগুলো কি, কি? কন্ডিশনগুলো হচ্ছে যে কোন ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলো এপ্লাই হবে। সেটা হচ্ছে হচ্ছে যেটা মুক্তভাবে মানে বস্তু যদি মুক্তভাবে পড়তে থাকে সেক্ষেত্রে এবং সেটা স্থির অবস্থা থেকে পড়তে হবে। মানে টোটাল কন্ডিশন বা শর্ত হচ্ছে আমাদের ২ টা। ১ নম্বর হচ্ছে মুক্তভাবে পড়তে হবে এবং সেটা স্থির অবস্থা থেকে পড়তে হবে। এখন আমরা জানবো সূত্রগুলো নিয়ে। কি, কি সূত্র আছে? তো ফার্স্ট ল বা প্রথম সূত্র। প্রথম সূত্র হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মানে কোনো ২ টা বস্তু যদি আমি মুক্তভাবে স্থির অবস্থা থেকে ছেড়ে দেই তাহলে সেটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভি সমানুপাতিক টি। মানে এদের যে হচ্ছে বেগটা পাবে, এরা যে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়তে থাকলে এরা যে বেগটা অর্জন করবে সেটা এর সময়ের সমানুপাতিক। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ল। আর থার্ড লটা কি? থার্ড লটা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কয়ার। মানে এদেরকে স্থির অবস্থা হতে মুক্তভাবে ছাড়লে এরা যে পরিমাণ পথ অতিক্রম করবে তা অতিবাহিত সময়ের বর্গের সমানুপাতিক। তা অতিবাহিত সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের গেল গ্যালিলিওর সূত্র। এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে আমাদের আছে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন নিয়ে। তাহলে মহাকর্ষটা কি? মহাকর্ষ বল বলতে আমরা যেটা বুঝি যে এই মহাবিশ্বের যেকোনো ২ টা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই যে আকর্ষণ বল কাজ করছে এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ। মহাবিশ্বের যেকোনো ২ টা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষ। হতে পারে যে সূর্য আর পৃথিবীর মধ্যেও একটা মহাকর্ষ বল আছে। আমার মধ্যে এবং হচ্ছে সূর্য বা বৃহস্পতি অন্য একটা গ্রহের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে। তাহলে মহাবিশ্বের যেকোনো ২ টা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ। এখানে দেখো মহাকর্ষ বল সম্পর্কে এখানে যদি একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে আছে আমাদের M1 বস্তু, এখানে আছে আমাদের M2 বস্তু। M1 এবং M2 বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের D। এটাও F বলে হচ্ছে M1 বস্তুটাও F বলে M2 এর দিকে যাচ্ছে এবং M2 বস্তুটাও F বলে আকর্ষিত হয়ে M1 এর দিকে যাচ্ছে। তাহলে এখানে আকর্ষণ বলটা ২ ক্ষেত্রে হচ্ছে আমাদের F। এই কারণে দেখো F সমানুপাতিক M1 ইনটু M2, M1 ইনটু M2 মানে এখানে বোঝাচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফল, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। কিন্তু এদের মধ্যবর্তী যে দূরত্ব D আছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে মেইনলি আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র যেটা যে মহাবিশ্বের যেকোনো ২ টা বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করবে সেটা তাদের বস্তুদ্বয়ের ভরবেগের সেটা তাদের বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এটা হচ্ছে মেইনলি আমাদের মহাকর্ষ সূত্রের সেই রূপ। তাহলে এখানে যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে দেই, তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা যদি ওটার বদলে ইকুয়ালস টু লিখি তাহলে সেখানে আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুব এড করতে হয়। সেই সমানুপাতিক ধ্রুবকটা কি? এই যে সেটা হচ্ছে আমাদের এই ক্যাপিটাল জি। এটা হচ্ছে আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটা হচ্ছে আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সেটা হচ্ছে আমাদের জি। এখন এই জি এর মানটা কি? আমরা এই জি এর মানটা দেখব। জি এর মান হচ্ছে 6.673 ইনটু 10 ইনভার্স 11 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আমরা জি এর মাত্রাটা একটু লক্ষ্য রাখবো। এটা অনেক সময় আমাদের এমসিকিউতে চলে আসছে যে জি এর মাত্রা নির্ণয় করো। জি এর মাত্রাটা হচ্ছে m ইনভার্স 1 t ইনভার্স 2 l কিউব। জি এর মাত্রা হচ্ছে m ইনভার্স 1 t ইনভার্স 2 এবং l কিউব। আচ্ছা, জি হচ্ছে এক ধরনের স্কেলার রাশি, এটা কোনো ভেক্টর রাশি নয়। এটা একটু মাথায় রাখতে হবে। জি হচ্ছে একটা স্কেলার রাশি, এটা কোনো ভেক্টর রাশি নয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে মহাকর্ষীয় সূত্র আমরা জানলাম, এই মহাকর্ষীয় সূত্রের ভেক্টর ফর্ম
এই মহাকর্ষ সূত্রের ভেক্টর ফর্মটা আমাদেরকে জানতে হবে। এটা অনেক সময় আমাদেরকে কতে বা অনুধাবনমূলক অর্থাৎ খতে দিয়ে দিতে পারে। তাহলে এটা হচ্ছে সেই ভেক্টর ফর্ম। এখানে কিছুই না, এখানে ডি স্কোয়ার যেটা ছিল এখানে আমরা সেটা ডি কিউব করব, এখানে একটা ডি ভেক্টর অ্যাড করে দেব। এখানে আমরা ডি ভেক্টর অ্যাড করে দেব। তাহলেই আমরা মহাকর্ষের সূত্রের ভেক্টর ফর্ম যেটা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা গেল আমাদের মহাকর্ষ নিয়ে আলোচনা। এরপরে দেখি আমরা, এরপর হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা। তাহলে মহাকর্ষ আর হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষ জিনিসটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। পৃথিবী এবং অন্য যেকোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষ, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ, মানে অর্থাৎ অভিকর্ষ হচ্ছে এক প্রকার মহাকর্ষ। জিনিসটা হচ্ছে অভিকর্ষ হচ্ছে এক প্রকার মহাকর্ষ বলতে বোঝাচ্ছে যে ধরা যাক এটা হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর এখানে একটা বস্তু আছে, এই যে পৃথিবী এবং বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে আমাদের অভিকর্ষ। এবং পৃথিবীর সাথে যদি আরো অন্য মহাবিশ্বের যে কোনো কিছুরই একটা কোনো বস্তু থাকে সেটার যে আকর্ষণ বল সেটাও হবে আমাদের অভিকর্ষ। কিন্তু পৃথিবী বাদে যখন এই বস্তু আর অন্য মহাবিশ্বের অন্য বস্তু হবে সেটার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ। তাহলে এটাই মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্য। অভিকর্ষ হচ্ছে স্পেসিফিক্যালি আমরা ফোকাস করব, মানে ওখানে দুইটা বস্তুর মধ্যে একটা থাকবে আমার পৃথিবী আর অন্য আরেকটা যে কোনো বস্তু হবে, তাহলে আমরা সেটাকে অভিকর্ষ বল বলতে পারবো। এবার যদি দেখি অভিকর্ষ বলের ক্ষেত্রে বা অভিকর্ষ বলের ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব। সেটা কিভাবে করা যায় দেখো। আমরা মহাকর্ষ বলের যে সূত্রটা জেনে এসেছি সেটা হচ্ছে F = gmm / r স্কয়ার। এখানে r স্কয়ারটা, এখানে r হচ্ছে আমাদের পৃথিবীর যেটা ব্যাসার্ধ সেটা, এখানে r হচ্ছে পৃথিবীর যেটা ব্যাসার্ধ সেটা, আর এখানে m হচ্ছে কি, এখানে m হচ্ছে পৃথিবীর যেটা ভর সেটা, আর এটা হচ্ছে পৃথিবীর উপরে অবস্থিত একটা বস্তু। তাহলে এটা আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী, পৃথিবীর ভর m, পৃথিবীর উপরে একটা বস্তু আছে সেটা হচ্ছে এই যে ছোট হাতের বা স্মল লেটারের যে m সেটা, আর পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে আমাদের r। তাহলে এখানে এই বস্তুটা কোন বল অনুভব করবে, এই যে এই F বল, এই F বলের মানটা কি, F বলের মান হবে gmm / r স্কয়ার, gmm / r স্কয়ার। এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি না যে mg, যেহেতু আমরা ওজন সম্পর্কে জানি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ হলে আমরা সেটাকে ওজন বলতে পারি। ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ দিয়ে আমরা ওজন নির্ণয় করি। তাহলে gmm / r স্কয়ার = mg। তাহলে এই দুই পাশ থেকে যদি আমরা এই যে স্মল লেটারের m যদি কেটে দেই তাহলে এখান থেকে আমরা g এর মানটা বের করে নিতে পারছি। সেটা কি, g = gm / R স্কয়ার, gm / R স্কয়ার। এখানে আমরা একটু এই m, r এবং রো এর মানটা জেনে নিব। এটা আমাদেরকে ম্যাথ যখন আমরা সলভ করব সেটার জন্য উদ্দীপকে দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই এগুলো আমরা সবসময় মনে রাখবো। সেটা কি, m অর্থাৎ পৃথিবীর ভর, পৃথিবীর ভরটা আমাদেরকে মনে রাখতে হবে। পৃথিবীর ভর কি, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। 6 × 10⁻24 কেজি হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ব্যাসার্ধটা কি, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬৪০০ কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬৪০০ কিলোমিটার, অর্থাৎ 6400 কিলোমিটার। এবং পৃথিবীর ঘনত্ব এটাও একটু জেনে রাখা প্রয়োজন। পৃথিবীর ঘনত্ব হচ্ছে ৫৫০০ কেজি পার মিটার কিউব, ৫৫০০ কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আমাদের পৃথিবীর ঘনত্ব। তাহলে এই যে পৃথিবীর ভর, ব্যাসার্ধ, ঘনত্ব, এই তিনটা মান আমরা একটু মনে রাখবো। এখন এই যে দেখো আমরা অভিকর্ষ ত্বরণ g নির্ণয় করলাম, কিসের সাপেক্ষে আমরা নির্ণয় করলাম, এই যে পৃথিবীর ভর আছে, পৃথিবীর ব্যাসার্ধ আছে, এখান থেকে আমরা এই যে অভিকর্ষ ত্বরণের মানটা নির্ণয় করতে পারছি। এখন এই অভিকর্ষ ত্বরণটা আমাদের পরিবর্তন হয় কিছু ফ্যাক্টরের সাপেক্ষে, এটা পরিবর্তন হয়। তাহলে কি কি ক্ষেত্রে পরিবর্তন হয় জি এর মান সেটা আমরা একটু দেখি। জি এর মান পরিবর্তন হয়, দেখো জি এর মান পরিবর্তন হয় উচ্চতা বা গভীরতার ক্ষেত্রে। উচ্চতা অর্থাৎ বোঝাচ্ছে পৃথিবীর যে সারফেস, পৃথিবীর সারফেস থেকে উপরে গেলে অথবা পৃথিবীর সারফেস থেকে ভিতরে গেলে আমাদের জি এর মানটা পরিবর্তন হতে পারে। আরেকটা কি, আরেকটা হচ্ছে অক্ষাংশর ক্ষেত্রে, অক্ষাংশর ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। দেখো আরেকটা জিনিস লিখে রেখেছে, নট দ্রাঘিমাংশ, নট দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ নয় অক্ষাংশ। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটা ভিন্ন জিনিস। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটা ভিন্ন জিনিস। দ্রাঘিমাংশের ক্ষেত্রে জি এর কোনো মানে জি এর পরিবর্তনের কোনো ভূমিকা নেই, বাট অক্ষাংশ পরিবর্তন হলে জি পরিবর্তন হতে পারে। আরেকটা কি, ঘূর্ণন বা আহ্নিক গতি, ঘূর্ণন বা আহ্নিক গতি, এটা ব্র্যাকেটে লেখা আছে নট বার্ষিক গতি, অর্থাৎ এক্ষেত্রে বার্ষিক গতির কোনো ভূমিকা নাই, বরং আহ্নিক গতি বা ঘূর্ণন গতির ভূমিকা আছে। এটা আমরা সামনে একটু ডিটেলসে আলোচনা করব। এবার দেখো, এবার আমরা দেখব উচ্চতা বা গভীরতা সম্পর্কে। দেখো ফার্স্টে যদি আমরা উচ্চতা নিয়ে আলোচনা করি,
এখানে দেখা যাচ্ছে এটা আমাদের পৃথিবীর এই যে সেন্টার থেকে সারফেস পর্যন্ত আমাদের রেডিয়াসটা হচ্ছে r। সেন্টার থেকে সারফেস পর্যন্ত আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R। এখন এই সারফেসের ঠিক এই উচ্চতাতে একটা m ভরের বস্তু আছে। ঠিক এই উচ্চতাতে m ভরের একটা বস্তু আছে। এখন দেখো এখানে লেখা আছে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কি হবে? এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হবে GH = GM / R + H হোল স্কয়ার। এখানে জিনিসটা একটু যদি ফিল করার চেষ্টা করো, এখানে আমি বোল্ড করে লেখা আছে যে G = GM পৃথিবী থেকে বস্তুর দূরত্ব স্কয়ার। পৃথিবী থেকে বস্তুর দূরত্ব স্কয়ার। এটা আমরা একটু মনে রাখবো। পৃথিবী থেকে বস্তুর দূরত্ব হোল স্কয়ার। তাহলে G = GM পৃথিবী থেকে বস্তুর দূরত্ব হোল স্কয়ার। তাহলে এখানে যদি পৃথিবী থেকে বস্তুর দূরত্ব আমি যদি হিসাব করি, তাহলে পৃথিবীর কেন্দ্র এটা কি? পৃথিবীর কেন্দ্র এটা কি? এটা ধরলাম যদি O হয়, তাহলে এই যে এই পুরাটা হচ্ছে আমাদের R। এই পুরাটা হচ্ছে আমাদের R এবং এই সারফেস থেকে আবার এটা কত দূর আছে? এইচ উচ্চতাতে আছে। এটা আবার আছে কি আমাদের এইচ উচ্চতাতে। তাহলে টোটাল আমার ডিসটেন্সটা কত হচ্ছে? টোটাল ডিসটেন্স হচ্ছে আমাদের R + H হোল স্কয়ার। তাহলে টোটাল ডিসটেন্সটা হচ্ছে আমাদের R + H হোল স্কয়ার। এই কারণে GH = GM / R + H হোল স্কয়ার। এবার দেখো, এবার আমরা একটা হচ্ছে সম্পর্ক বা কানেকশন বিল্ড আপ করব যে আমাদের যেটা নরমাল ক্ষেত্রে G = GM / R², যেটা নরমাল ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ, এবং এই যে একটা H উচ্চতাতে নিয়ে গেল সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ, এই দুই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মধ্যে একটা সম্পর্ক কিভাবে হবে সেটা আমরা দেখব। সেটা যদি দেখি G / GH = R + H হোল স্কয়ার / R² হচ্ছে। তাহলে এখানে জিনিসটা যদি আমরা সূত্র থেকে দেখি, সূত্রতে কি ছিল? G = GM / R², অর্থাৎ এই অভিকর্ষ ত্বরণের সাথে যে দূরত্ব সেটার সম্পর্ক কিন্তু অলওয়েজ ব্যস্তানুপাতিক। এই দেখো এখানে আছে G আর পৃথিবী থেকে বস্তুর দূরত্ব হোল স্কয়ার, এটার নিচে, মানে এটার সম্পর্ক কি? এটার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যদি আমরা হচ্ছে রেশিওটা দাঁড় করাতে চাই, তাহলেও আসবে G / GH, যেহেতু ব্যস্তানুপাতিক তাই এই G এর ক্ষেত্রে R² এখানে নিচে থাকবে এবং GH এর ক্ষেত্রে যেহেতু এটা নিচে আছে তাহলে R + H হোল স্কয়ার এটা উপরে চলে যাবে, কারণ দূরত্বের সাথে সম্পর্ক অলওয়েজ ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই যে সূত্রটা আছে এটা মনে রাখবো। G / GH, এখানে GH হচ্ছে আমাদের H উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, উপরে থাকবে যেটা আমাদের নতুন উচ্চতা, অর্থাৎ উপরে যে আমাদের নতুন যে আমরা ডিসটেন্সটা পাবো সেটা হোল স্কয়ার নিচে ব্যাসার্ধ স্কয়ার। তাহলে আমরা এই সূত্র থেকেই আমরা এই GH এর মান বের করতে পারবো। অর্থাৎ কোশ্চেনে দেওয়া থাকতে পারে এভাবে যে আমরা তো R এর মান তো জানি কত, ৬৪০০ কিলোমিটার। এখন H এর মান কোশ্চেন হয়তোবা দেওয়া থাকলো, এখন বলল এই উচ্চতাতে আমাদের অভিকর্ষ ত্বরণের মান কত হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা G এর মান জানি, R এর মান জানি, H এর মান কোশ্চেনে দেওয়া আছে, এই R এর মানও জানি। আমরা ইজিলি এগুলো মান বসিয়ে GH এর মান বের করতে পারবো। আরেকটা হচ্ছে তোমরা ইকুয়েশন হয়তোবা দেখে থাকবা, তোমাদের হচ্ছে বই আছে, যেমন ইসাক স্যারের বইও আছে, যে এই যে GH = 1 - 2H / R * G। এটা একটু ফল্টি ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনের গ্রহণযোগ্যতা একটু কম। এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হয়? সাধারণত দেখা যায় H যখন R এর চেয়ে অনেক ছোট হয়, তখন পর্যন্ত এই জিনিসটা মানা যায়। কিন্তু যদি H এর মান অনেক বেশি বেড়ে যায়, H এর মান যদি R এর অনেক কাছাকাছি চলে যায়, তখন এই সূত্রটা আর কাজ করে না। তখন আমাদের মানের ক্ষেত্রে অনেক ডিফারেন্স আসে। তাই আমরা মেইনলি এই সূত্রটাই আমরা মাথায় রাখবো। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবার আমরা একটু গভীরতা নিয়ে আলোচনা করব। গভীরতা জিনিসটাতে এই যে গভীরতা যে সূত্রগুলো আসছে এটা মেইনলি আমরা নিউটনের শেল থিওরেম থেকে এগুলো প্রমাণ করি। তো নিউটনের শেল থিওরেম সম্পর্কে এখন তোমাদের জানতে হবে না। আমরা মেইনলি এখানে দেখব যে গভীরতাতে যেয়ে আমাদের কিভাবে আমরা অভিকর্ষ ত্বরণটা বের করতে পারি সেটা দেখছি। সেটা যদি দেখতে চাই, দেখো আমরা এখানে একটা প্রমাণ করি যে জি এটা আমাদের অভিকর্ষ ত্বরণ সেটা তো জানি। G = GM / R², আমরা প্রমাণ করে এসেছি। যদি দেখি m কে আমরা কিভাবে লিখতে পারি? m কে লিখতে পারি এই যে G = রো 4/3 পাই R³। এখন তুমি বলতে পারো ভাই যে m থেকে এটা আমি কিভাবে লিখলাম? তোমরা একটা জিনিস কিন্তু জানো যে রো কিন্তু m/v। কি? হচ্ছে m/v। ভিটা কি? ভি হচ্ছে আমাদের আয়তন। এটা হচ্ছে, এর মানে যদি আমি m নির্ণয় করতে চাই সেটা হবে আমাদের রো ইনটু ভি। m যদি নির্ণয় করতে চাই সেটা হচ্ছে আমাদের রো ইনটু ভি। তাহলে যে জি রো এর পরে এই যে পার্টটা আছে 4/3 পাই
আর কিউব, এটাই হচ্ছে আমাদের রো এর, এটাই হচ্ছে আমাদের ভি এর সূত্র। মানে এটা বলতে বোঝাচ্ছে এটা পৃথিবীর আয়তন, যেহেতু পৃথিবী একটা গোলক টাইপের, তাহলে গোলকের আয়তন তো আমরা জানি 4/3 পাই আর কিউব। সেই হিসাবে এটা রো এর পরে এই যে 4/3 পাই আর কিউব, এইটা হচ্ছে আমাদের আয়তন বোঝাচ্ছে। তাহলে আমরা রো ইজ ইকুয়ালস টু এম ভি, রো ইজ ইকুয়ালস টু হচ্ছে এম বাই ভি, তাহলে এম ইজ ইকুয়ালস টু রো ইন্টু ভি। তাহলে এখানে রো বসলো, আর এই যে ভিটাকে আমরা এভাবে লিখছি, এই কারণে এটা এখানে বসে গেল। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসবে, জি ইজ ইকুয়ালস টু 4/3 পাই রো জি আর। এটা আমরা মনে রাখবো, জি কে এইভাবেও আমরা প্রকাশ করতে পারি যদি আমরা ঘনত্ব দিয়ে প্রকাশ করতে চাই। এই কারণেই আমরা তখন পৃথিবীর ঘনত্বটা জেনে এসেছি, যেটা হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব। তাহলে জি ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা জি বসলো, তারপর এম কে যেহেতু আমরা রো ভি দ্বারা প্রকাশ করতে পারি, রো বসলো, এই পুরাটা আমাদের ভি বসলো, এখান থেকে আমরা নিয়ে আসতে পারি 4/3 পাই রো জি আর। এখন যদি জি এক্স হয় তাহলে জি এক্স ইজ ইকুয়ালস টু, জি এক্স এখানে কি বোঝাচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। ওয়েট, সেটা হচ্ছে জি এক্স বোঝাচ্ছে, এখানে এক্স হচ্ছে পৃষ্ঠ থেকে, ধরো এটা যদি পৃষ্ঠ হয় মানে পৃথিবীর সারফেস, তাহলে পৃষ্ঠ থেকে কত নিচে আছে বস্তুটা সেটা এখানে এক্স নির্দেশ করছে। মানে এই পৃষ্ঠ থেকে কত গভীরতায় আছে আমার বস্তুটা সেটা নির্দেশ করছে আমাদের এক্স। তাহলে জি এক্স ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা কি হবে, আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানে দেখো একটা জিনিস লক্ষণীয়, আমি এখানে জি এম এর বদলে কিন্তু আমি এখানে এম প্রাইম লিখেছি। এটা কেন লিখলাম, এম প্রাইম কেন লিখলাম, যখন তুমি নিচে মাটির মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন তুমি এখানে যাচ্ছ, এখানে একটা গোলক বিবেচনা করো, এখানে একটা গোলক বিবেচনা করো, এই গোলক যদি বিবেচনা করো তাহলে কিন্তু এখানকার যে আমাদের মানে হাইটের যে ডিফারেন্স বা ডিস্টেন্সের কারণে আমার গোলকটা ছোট হয়ে আসছে। গোলকটা যখন ছোট হয়ে আসছে, এর মানে বোঝাচ্ছে এখানে এর ভরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এর ভরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ভরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখানে লিখছি 4/3 পাই রো জি আর মাইনাস এক্স। এখানে বোঝাচ্ছে জি এক্স যখন আমরা বের করছি তখন এখানে আমরা আর মাইনাস এক্স নিয়ে আসবো। এখানে যেমন আর ছিল এখানে আমরা আর মাইনাস এক্স নিয়ে আসবো, কারণ এটা এক্স গভীরতায়। আমরা এখানে এম প্রাইমটা কেন দিলাম, এম দিলাম না কেন, কারণ এম প্রাইম এখানে ভিন্ন ভর বোঝাচ্ছে। পৃথিবীর সেই যে ভর যেটা ছিল 6 × 10⁻24 কেজি, এটা আর এখন এখানে নাই। কারণ কি, আমরা মাটির নিচে চলে গেছি, মাটির নিচে চলে গেলে ওখানে আমরা একটা গোলক বিবেচনা করছি, ওই গোলকটা পৃথিবীর থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে আমার ওজনটা ওখানে আলাদা, সরি মানে পৃথিবীর ওখানে ভরটা আমি আলাদা, বা ওই গোলকের ভরটা আমি আলাদা ধরছি। এই কারণে আমার 4/3 পাই রো জি আর মাইনাস এক্স, মানে অর্থাৎ এখানে আর মাইনাস এক্সটা চলে আসবে। তাহলে এখানে যদি আমরা সে আগের মতো করে সম্পর্ক দাঁড় করাই, এখানে যদি একটু দেখো যে জি এবং আর এই দুটা কিন্তু সমানুপাতিক, এখানে জি এক্স আর মাইনাস এক্স সমানুপাতিক। তাহলে জি ডিভাইডেড বাই জি মাইনাস এক্স যদি লিখি, তাহলে এখানে আর ডিভাইডেড বাই আর মাইনাস এক্স চলে আসবে। তাহলে জি ডিভাইডেড বাই জি এক্স ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর মাইনাস এক্স। তা এক্স হচ্ছে পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব, এখানে লেখা আছে এক্স হচ্ছে পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব, অর্থাৎ এই যে সারফেস থেকে বস্তুটা কত নিচে আছে সেটাই নির্দেশ করবে আমার এক্স। এখন এই যে জি ডিভাইডেড বাই জি মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর মাইনাস এক্স, এটাকে আমরা যদি এ পাশে একটু বজ্রগ্রহণ করি তাহলে আমরা একটা সুন্দর একটা ফর্মে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে জি এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স বাই আর ব্র্যাকেট ইন্টু জি। এটা আমরা একটু মনে রাখবো। সেম জিনিস এখানে বসালেও হবে, এখানে বসালেও যায়, এটার একটা খালি ফর্ম, এটা আমরা এখানে গুণ করে দিলে এই জিনিসই পাবো। এটা এক্সট্রা করে মাথায় মনে রাখার দরকার নাই, পারলে মনে রাখো, সমস্যা নাই এটা। তাহলে জি ডিভাইডেড বাই জি এক্স ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর মাইনাস এক্স, এটা যেন আমাদের মাথা থেকে না ছুটে যায়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে এক্সটা কি, এক্স হচ্ছে পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব। আমি এক্স এর জায়গাতে এটা এইচও লিখতে পারি। আমি এর আগের বার হচ্ছে এইচ দিয়ে আলোচনা করেছি, এই কারণে এবার এক্স দিয়ে আলোচনা করলাম। তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা ধরতে পারো, কিন্তু এখানে যেটা বিয়োগ থাকবে সেটা কি হবে, সেটা অলওয়েজ হবে আমাদের এই পৃষ্ঠ থেকে বস্তু যেখানে আছে তার দূরত্ব, পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব। আচ্ছা, এবার যদি আমরা যাই যে বস্তুর কেন্দ্র থেকে যদি আমরা দূরত্বটা হিসাব করি, যে বস্তুটা ধরলাম এখানে আছে, মানে এটা তো ধরলাম পৃষ্ঠ থেকে, বস্তুর কেন্দ্র থেকে যদি ধরি তো ধরছি বস্তুর কেন্দ্র থেকে এই দূরত্বে আছে, ধরলাম বস্তুর কেন্দ্র থেকে এই দূরত্বে আছে। তাহলে এখানে যদি আমরা একটা গোলক বিবেচনা করি তাহলে তার তার ঘনত্ব বা তার ক্ষেত্রে যে অভিকর্ষ ত্বরণ সেটা কি আসছে, তার ক্ষেত্রে আসছে 4/3 পাই রো জি এ আসছে, এখানে রো জি এ আসছে। তাহলে এটাও কিন্তু এটার সমানুপাতিক, এটাও কিন্তু এটার সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি, জি ডিভাইডেড বাই জি এ ইজ ইকুয়ালস টু আর বাই এ, জি ডিভাইডেড বাই জি এ
ইজ ইকুয়ালস টু আর বাই এ। এটা কি? এ হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। এ কি? এ হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, অর্থাৎ এই যে সেন্টার আছে, সেন্টার থেকে বস্তুটা কতটুকু উপরে আছে বা কতটুকু দূরত্বে আছে। তাহলে জি ডিভাইডেড বাই জি এ ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এ। আমরা এটা মনে রাখবো। আচ্ছা, এরপরের যদি আমরা স্লাইডে যাই, এখানে আমি একটা হচ্ছে কি এটা বলা যায় লেখচিত্র টাইপ করে রেখেছি। এখানে দেখতে পাবা লিখা আছে, ধরছি এটা পৃথিবী, এটা হচ্ছে এই পর্যন্ত আর, মানে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বোঝাচ্ছে। আর এটা পৃথিবীর কেন্দ্র, এটা পৃথিবীর কেন্দ্র। তাহলে এক্স অক্ষ বরাবর আছে কেন্দ্র থেকে দূরত্ব, এক্স অক্ষ বরাবর আছে কেন্দ্র থেকে দূরত্ব, এবং ওয়াই অক্ষ বরাবর আছে আমাদের অভিকর্ষ ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর আছে অভিকর্ষ ত্বরণ। এখন যখন বস্তুটা কেন্দ্র থেকে আমাদের পৃথিবী পৃষ্ঠর দিকে যাচ্ছে, কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠর দিকে যাচ্ছে, আমাদের অভিকর্ষ ত্বরণটা বাড়তে থাকে। কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে যাচ্ছে, আমি কিন্তু বলিনি যে সারফেস থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে, সেটা না। আমি বলছি কেন্দ্র থেকে পৃথিবীর সারফেস বা পৃষ্ঠের দিকে যাচ্ছে, তখন জি সমানুপাতিক এক্স হচ্ছে, অর্থাৎ মানটা বাড়ছে। এই কারণে দেখো এটা ঊর্ধ্বগামী, এই কারণে দেখো এটা ঊর্ধ্বগামী। কিন্তু যখনই পৃথিবী পৃষ্ঠ পার করে মহাশূন্যের দিকে যেতে থাকবে, মহাকাশের দিকে যেতে থাকবে, দেখো সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যেহেতু জি সমানুপাতিক 1/x², জি সমানুপাতিক 1/x²। কারণ আমরা আগেই জেনে এসেছি, যখন আমরা উচ্চতায়, যখন আমরা দেখেছিলাম যে উচ্চতায় কোনো বস্তু এইচ উচ্চতায় আছে, সেটা যখন আমরা অভিকর্ষ ত্বরণ বের করেছিলাম, সেটা কিভাবে ছিল? জি সমানুপাতিক 1/x², জি সমানুপাতিক 1/x² আকারে ছিল, মানে দূরত্বটা ব্যস্তানুপাতিক ছিল, এখানেও সেটা ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। এই কারণে এটার গ্রাফটা এরকম থাকবে। এখন তাহলে আমরা এই যে এখানে আমি আবার একটা সম্পর্ক আকারে লিখে দিয়েছি, জি সমানুপাতিক এক্স, যখন এক্স হবে আমাদের, যখন এক্স হবে আমাদের আর এর সমান, মানে আর এর কাছাকাছি যাবে বা আর এর চেয়ে ছোট হবে, যখন এক্স আমাদের আর এর কাছাকাছি যাবে বা আর এর চেয়ে ছোট হবে, এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, অর্থাৎ যখন কেন্দ্র থেকে দূরত্বটা পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি চলে যাবে বা পৃথিবী ব্যাসার্ধের সমান হবে বা তার ছোট হবে, তখন জি সমানুপাতিক এক্স থাকবে। আর জি সমানুপাতিক 1/x² কখন হবে? যখন আমি আরটাকে ক্রস করে ফেলবো, আরটাকে অতিক্রম করে ফেলবো, তখন হচ্ছে আমার জি সমানুপাতিক 1/x² থাকবে। তাহলে এটা যদি হয় পৃথিবীর সেন্টার, আমি আরো একটু বোঝানোর চেষ্টা করি, যদি এই সেম গ্রাফটাকে যদি এখানে আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করতে চাই, এই যে পৃথিবীর সেন্টার, পৃথিবীর সেন্টার থেকে তুমি সারফেসের দিকে যাচ্ছ, আমার জি বৃদ্ধি পাচ্ছে। এটা এই যে আমাদের পৃথিবীর সারফেস বা পৃথিবী পৃষ্ঠ, এখানে পৃথিবী পৃষ্ঠে আমার জি ম্যাক্স হয়ে যাচ্ছে, মানে আমার অভিকর্ষ ত্বরণের মানটা ম্যাক্সিমাম থাকছে। এখন যখন এই অভিকর্ষ ত্বরণের মানটা পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমি উপরের দিকে যাব, তখন দেখব অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পেতে থাকবে, অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পেতে থাকবে। এটা আমি বোঝাচ্ছি, এখানে আমাদের মহাকাশ আছে, এখানে আমাদের মহাকাশ আছে, তুমি যতই পৃথিবীর সারফেস থেকে উপরের দিকে যাবা, আমাদের জিটা হ্রাস পেতে থাকবে। এটাই যদি আমাদেরকে এখন গ্রাফ আকারে যদি হচ্ছে প্রকাশ করতে বলে, আমরা সেটা এভাবে করব। পরের স্লাইডে যদি যাই, পরের স্লাইডটা হচ্ছে আমাদের ঘূর্ণন ও অক্ষাংশ, আমি যেটা বলেছিলাম। তো ফার্স্টে আমরা এই কি বলে অক্ষাংশ জিনিসটা বা অক্ষরেখা জিনিসটা একটু দেখে নেই। এই যে এখানে দেখো আমি অক্ষরেখা দাগিয়ে রেখেছি, মানে যদি লাইনগুলো, এটা আমাদের পৃথিবী, লাইনগুলো যদি এভাবে হয়, মানে ডানে বামে করে যদি যাই, তাহলে এই লাইনগুলো, এটা হচ্ছে আমাদের অক্ষরেখা। আর যখন উপর নিচ করে যদি আমি ধরি, এরকম যদি লাইন ধরি, সেটা হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা। তো আমাদের দ্রাঘিমা নিয়ে কোনো আলোচনা নাই, দ্রাঘিমার সাথে কোনো মানে ঘূর্ণনের মানে দ্রাঘিমার সাথে জি এর পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হচ্ছে যে অক্ষরেখা বা অক্ষাংশ দ্বারা। এখন আমরা এইটা বোঝার চেষ্টা করব এটা কিভাবে হচ্ছে। এখন দেখো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তু, আর এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র যদি ও হয়, বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে আর, বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে আর, এবং এই বস্তু থেকে সোজাসুজি তুমি যদি একটা লম্ব দূরত্ব মানে আঁকাও এখানে, তো সেটা হচ্ছে এই যে স্মল আর, সেটা হচ্ছে আমাদের স্মল আর। সেটা যদি স্মল আর হয়, পৃথিবীর যেটা পৃথিবীর উপরে যে বস্তুটা আছে তার ওজনও ধরছে ডাব্লু, সেটা নিচের দিকে ক্রিয়া করছে। এখন বস্তুটা যখন ঘুরছে, পৃথিবীও তো ঘুরছে, বস্তুটাও তাহলে পৃথিবীর সাথে সাথে ঘুরছে। তখন এই যে বস্তুটা বাইরের দিকে একটা বল লাভ করবে, বস্তুটা বাইরের দিকে একটা বল লাভ করবে, মানে বাইরে বের হওয়ার জন্য একটা বল লাভ করবে, সেটা ধরে নিচ্ছি আমরা এফসি, সেটা ধরে নিচ্ছি আমরা এফসি। যেহেতু এটা, যেহেতু দেখো এটা, এই যে আমাদের এটা কেন্দ্র যদি হয় এবং বস্তুটা যেহেতু এখানে আছে, এটার সাথে আমরা একটা লাইন টেনে দিলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে বিষুবীয় অক্ষরেখার সাথে, বিষুবীয় অক্ষরেখার সাথে একটা লাইন তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অক্ষাংশ। এই যে ল্যামডা, যেটা এই ল্যামডাটাই
হচ্ছে আমাদের মেইনলি অক্ষাংশ। তাহলে এটা যদি ল্যামডা হয়, এটাও ল্যামডা হবে, এটাও ল্যামডা হবে, এটা আর এটা আমরা অনুরূপ কোণ অনুযায়ী লিখতে পারি, এটা ল্যামডা হচ্ছে। এটার প্রমাণ আমাদের দরকার নাই। তাহলে ধরে নিচ্ছি এফসি এর সাথে তাহলে ল্যামডা কোণ করে, তাহলে এটার উপাংশ হবে এফসি কস ল্যামডা। এটার উপাংশ কি হবে? এটার উপাংশ হবে এফসি কস ল্যামডা। তাহলে এই উপাংশের দিকে একটা বল আছে, সেটা কি এফসি কস ল্যামডা। আবার ঠিক তার অপোজিটে আমাদের ওজনটা ক্রিয়া করছে, সেটা হচ্ছে আমাদের ডাব্লু। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডাব্লু। এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু দেখে নেই। যদি আমরা এখানে যে ছোট একটা যে গোলক মানে এখানে কেন্দ্র করে ঘুরছে, এখানে আমরা একটা যে লম্ব দূরত্বটা টেনেছিলাম সেটা হচ্ছে আমাদের স্মল আর। আর এটা হচ্ছে তো আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। এখানে আমরা এই ২ টা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে কি আমরা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি না? এই যে এখানে একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। এখানে যদি আমরা cos ত্রিকোণমিতিক অনুপাতটা নিয়ে আসি, cos ত্রিকোণমিতিক অনুপাতটা নিয়ে আসি, তাহলে cos ল্যামডা হয়ে যাবে আমাদের r/r। তাহলে cos ল্যামডা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে cos ল্যামডা আমাদের হয়ে যাবে r/r, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটা চলে আসছে। তাহলে cos ল্যামডা ইজ ইকুয়ালস টু r/r। তাহলে r কি হয়ে যাবে? r হয়ে যাবে আমাদের ক্যাপিটাল R cos ল্যামডা, ক্যাপিটাল R cos ল্যামডা, ক্যাপিটাল R cos ল্যামডা এটা হয়ে যাবে আমাদের ছোট হাতের r এর মান। এখন দেখো ঘূর্ণন বিবেচনায় ওজন, ঘূর্ণন বিবেচনায় ওজন ডাব্লু প্রাইম, ঘূর্ণন বিবেচনায় ওজন মানে পৃথিবীটা ঘুরছে, পৃথিবীটা ঘোরার ফলে বস্তুর ওজনটা একটু হ্রাস পাবে। কেন হ্রাস পাচ্ছে? দেখো বস্তুর ওজন যদি মেইনটা হয় ডাব্লু, কিন্তু এটার অপোজিটে একটা এফসি কস ল্যামডা বল কাজ করছে, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমার বস্তুর ওজনটা ঘোরার কারণে কিছুটা কমে যাবে, ঘোরার কারণে বস্তুর ওজনটা কমে যাবে। তাহলে এই যে কমে গেল, কমে যাওয়ার পরে ওজনটা কত থাকছে? কমে যাওয়ার পরে ওজনটা থাকছে ডাব্লু ল্যামডা। তাহলে ডাব্লু মাইনাস এফসি কস ল্যামডা চলে আসলো। এখন ডাব্লুকে আমি কিভাবে প্রকাশ করছি? ডাব্লু এই যে ডাব্লু প্রাইমকে আমি প্রকাশ করছি এম জি ল্যামডা দ্বারা। এখানে জি ল্যামডা বলতে কি বোঝাচ্ছে? ল্যামডা অক্ষাংশে আমাদের জি এর মান, ল্যামডা অক্ষাংশে জি এর মান, ল্যামডা অক্ষাংশে জি এর মান। আর ডাব্লুটা তো আমাদের এম জি। এখন এফসি কস ল্যামডা, এফসিকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? এফসিকে প্রকাশ করতে পারি এম ওমেগা স্কোয়ার আর দ্বারা, এম ওমেগা স্কোয়ার আর। আর এখানে কস ল্যামডার জায়গাতে কস ল্যামডা থেকে গেল। তাহলে দেখো আমাদের ডাব্লু প্রাইমকে আমি প্রকাশ করছি এম জি ল্যামডা দ্বারা, ডাব্লুকে তো এম জি দ্বারা প্রকাশ করছি, মাইনাস এই যে এফসি এর জায়গাতে আমি এখানে এম ওমেগা স্কোয়ার আর নিয়ে আসছি, আর কস ল্যামডার জায়গাতে কস ল্যামডা থেকে গেল। এখন দেখো এম জি ল্যামডা ইজ ইকুয়ালস টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর থাকলো। এই যে আমি এখানে পেয়েছিলাম ছোট হাতের আর ইজ ইকুয়ালস টু আর কস ল্যামডা, ছোট হাতের আর ইজ ইকুয়ালস টু আর কস ল্যামডা। আমি এখানে আর কস ল্যামডাটা বসাই দিচ্ছি। আর কস ল্যামডা যদি বসাই দিচ্ছে তাহলে কি হচ্ছে? ক্যাপিটাল আর থাকছে আর কজ স্কোয়ার ল্যামডা তৈরি হচ্ছে, আর কি কজ স্কোয়ার ল্যামডা তৈরি হচ্ছে। তাহলে জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এটা হচ্ছে আমাদের মানে ল্যামডা অক্ষাংশে আমাদের অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এখানে ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। এই যে ওমেগা হচ্ছে আমাদের কৌণিক বেগ। জি ল্যামডাটা কি? ল্যামডা অক্ষাংশে আমাদের যে আপাত জি, ল্যামডা অক্ষাংশে আমাদের আপাত যে অভিকর্ষ ত্বরণ সেটা, এবং ল্যামডা হচ্ছে আমাদের অক্ষাংশ। তো আমাদের অক্ষাংশ আমাদের দেওয়া থাকবে, অক্ষাংশ দেওয়া থাকলে আমরা এখানে আমরা অক্ষাংশের মানটা বসাই দিব, এবং এখান থেকে আমরা কৌণিক বেগ যদি দেওয়া থাকে তাহলে আমরা কৌণিক বেগ বসাবো, নাহলে কৌণিক বেগ আমরা কোশ্চিনের ডেটা থেকে আমরা সেটা নির্ণয় করব। দিয়ে এখানে মান বসালে আমরা জি ল্যামডাটা পেয়ে যাব। এখন দেখো মেরু অঞ্চলে এবং বিষুবীয় রেখার ক্ষেত্রে কি হবে সেটা দেখি। মেরু অঞ্চলে এবং বিষুবীয় রেখা। তো মেরু অঞ্চলের ক্ষেত্রে দেখো, মেরু অঞ্চলে ল্যামডা হয় আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ মেরু অঞ্চলে অক্ষাংশের মান হচ্ছে 90 ডিগ্রি। বিষুবীয় বা নিরক্ষীয় রেখা অঞ্চলে আমাদের ল্যামডার মান হচ্ছে 0 ডিগ্রি, আমাদের ল্যামডার মান হচ্ছে 0 ডিগ্রি। যদি এটা হচ্ছে মেরু অঞ্চলের ক্ষেত্রে যদি আলোচনা করি, মানে ল্যামডা যদি 90 ডিগ্রি হয় তাহলে জি 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর cos 90 হোল স্কোয়ার। তাহলে cos 90 হোল স্কোয়ার বা cos স্কোয়ার 90 ডিগ্রি। এখানে cos 90 এর মান হচ্ছে আমাদের 0। cos 90 এর মান যদি 0 হয়ে যায় তাহলে এখানে আমাদের পুরোটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে শুধু আমাদের জি। জি 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু জি। মানে মেরু অঞ্চলে আমাদের কোনো ওজন কি হ্রাস পাচ্ছে? মেরু অঞ্চলে আমাদের কোনো ওজনই হ্রাস পাচ্ছে না, অর্থাৎ এখানে জি ম্যাক্সিমাম থাকছে,
আর যখন বিষুবীয় বা নিরক্ষীয় রেখার দিকে যাচ্ছি তখন কিন্তু ল্যামডা আমার 0 ডিগ্রি হচ্ছে, ল্যামডা 0 ডিগ্রি। ল্যামডা 0 ডিগ্রি মানে কি, জি 0 ডিগ্রি ক্ষেত্রে ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0 ডিগ্রি, কজ স্কোয়ার 0 ডিগ্রি। কজ স্কোয়ার 0 ডিগ্রি যখন হচ্ছে, কজ স্কোয়ার 0 ডিগ্রি হচ্ছে, কজ স্কোয়ার 0 ডিগ্রি হওয়া মানে কজ 0 মান কিন্তু আমরা জানি সবাই 1, কজ 0 সমান হয়ে কি, কজ 0 সমান হয় 1, তাহলে জি 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে আমাদের সবচেয়ে মিনিমাম, অর্থাৎ এখানে ওজন কমে যাচ্ছে, এখানে ওজন অনেক কমে যাচ্ছে, তাহলে জি 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এক্ষেত্রে বোঝা যাচ্ছে মেরু অঞ্চলে যদি কোনো বস্তুকে রাখি তার কিন্তু ওজনটা আমাদের ম্যাক্সিমাম থাকছে, আর যখন আমি বিষুবীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে যাব তখন যেহেতু অভিকর্ষ ত্বরণের মান মিনিমাম হবে তখন তার ওজনও সর্বনিম্ন হবে। এই কথাগুলো আমরা মাথায় রাখবো। এরপরে দেখো, এরপরে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র, এটা একটা মহাকর্ষীয় ক্ষেত্রের চিত্র, কারণ মহাকর্ষীয় ক্ষেত্র মানে বিস্তৃতি অসীম। মহাকর্ষীয় ক্ষেত্রের বিস্তৃতি অসীম, এই কারণে এটাকে ওইভাবে সংজ্ঞায় বলা যাবে না। মহাকর্ষীয় ক্ষেত্র বলতে বোঝাচ্ছে চারিদিকেই মহাকর্ষ বল, মানে যে ক্ষেত্র পর্যন্ত মহাকর্ষ বল বিদ্যমান বা বিস্তৃত থাকে, তো অসীম পর্যন্তই থাকে আমাদের মহাকর্ষীয় বল। এই কারণে এটা হচ্ছে একটা মহাকর্ষীয় ক্ষেত্র চিত্র। মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে আমাদের তেমন কোনো পড়াশোনা নেই, আমরা এরপরে যাবো মহাকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে বা গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। মহাকর্ষীয় প্রাবল্য জিনিসটা কি? প্রাবল্য জিনিসই হচ্ছে, শোনা যাবে যে বলের সাথে একক ভরের জিনিসের যে তুলনা, বলের সাথে একক ভরের, তাহলে একক ভরের কোনো বস্তু, একক ভরের মানে সিঙ্গেল ইউনিট, একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যে বল অনুভব করবে, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যে বল অনুভব করবে সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে মহাকর্ষীয় প্রাবল্যকে যদি ই দ্বারা প্রকাশ করি তাহলে ই ইজ ইকুয়ালস টু এফ বাই এম নট। এম নট বলতে বোঝায় একক ভর, তাহলে কোনো বস্তু যে বল অনুভব করে সেটা হচ্ছে এফ বল। এফ বল মানে এম নট ভরের বস্তু এফ বল অনুভব করছে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে, সেটাই হচ্ছে আমাদের ই। তাহলে একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যে বল অনুভব করে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য। এফ কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এফ কে প্রকাশ করতে পারি জি এম 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 নট ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখানে আবার এম নটটা চলে আসছে, তাহলে ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ইজ ইকুয়ালস টু জিএম ডিভাইড বাই ডি স্কোয়ারটা কি আমরা এদেরকে একটু পরিচিত পরিচিত লাগছে না? অবশ্যই লাগছে। আমরা যদি এখানে ডি কে যদি আর ধরে নেই, পৃথিবীর ব্যাসার্ধ যদি ধরে নেই তাহলে সেটা আমাদের জি এর সমান হয়ে যাবে, তখন সেটা আমাদের জি এর সমান হয়ে যাবে। যদি আমরা ডি কে আর ধরে নেই তাহলে সেটা আমাদের জি এর সমান হয়ে যাবে। এই কারণেই লেখা আছে, দেখো, পৃথিবীর ক্ষেত্রে কোনো বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, পৃথিবীর ক্ষেত্রে কোনো বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ওই বিন্দুর জি এর সমান, ওই বিন্দুর জি এর সমান। যদি পৃথিবীর ক্ষেত্রে আমরা ধরি তাহলে এখানে আমরা যদি পৃথিবীর ব্যাসার্ধটা শুধু বসাই দেই তাহলে কিন্তু আমরা জি পেয়ে যাব। তাই লেখা আছে পৃথিবীর ক্ষেত্রে কোনো বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ওই বিন্দুর জি এর সমান। এখন আমরা এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক এবং মাত্রাটা দেখে নিব। এককটা হচ্ছে কি নিউটন পার কেজি, এককটা হচ্ছে আমাদের নিউটন পার কেজি। যেহেতু এটা নিউটন এবং এটা হচ্ছে কেজি, তাহলে এটার একক হচ্ছে নিউটন পার কেজি। আর যদি দেখি এটার মাত্রা কি, মাত্রাটা কি, মাত্রা যদি এটা ধরো এটা জি হতে পারে তাহলে মাত্রা আর জি এর মাত্রা, তাহলে মহাকর্ষীয় প্রাবল্যের মাত্রা জি এর মাত্রাটা সেমই থাকতো, সেটা কি এলটি ইনভার্স 2 মানে ত্বরণের মাত্রা যেটা সেটা। এবার দেখবো আমরা মহাকর্ষীয় বিভব। বিভব জিনিসটা কি? বিভব জিনিসটাই বলতে বোঝাচ্ছে যে অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, মানে এটা যদি হয় একক ভরের কোনো বস্তু, এই বস্তুকে এই যে মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে আনতে, অসীম থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। মহাকর্ষীয় বিভব জিনিসটাই হচ্ছে এটা যে আমি অসীম থেকে একটা বস্তুকে নিয়ে আসবো, এই যে নিয়ে আসছি, এই আসার জন্য আমাকে কাজ করতে হচ্ছে। এখন একক ভরের ক্ষেত্রে যে কাজ করতে হচ্ছে সেটাই হবে আমাদের মহাকর্ষীয় বিভব। এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এম নট ভরের একটা বস্তু, এম নট ভরের বস্তু আমরা অসীম থেকে নিয়ে আসছি, এম নট ভরের বস্তু অসীম থেকে নিয়ে আসছি এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, তাহলে এই আনতে যে পরিমাণ কাজ হচ্ছে সেটাই হবে আমাদের মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। যদি এখানে আমরা ডাব্লিউ এর মানটা বের করি, দেখো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, ডাব্লিউর মান দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। যেহেতু আমরা অসীম থেকে ডি দূরত্বে নিয়ে আসছি, অসীম থেকে ধরো ডি দূরত্বে নিয়ে আসছি, তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে মানটা চলে আসবে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই ডি। এটা আমরা মনে রাখবো, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই ডি।
এটা হচ্ছে আমাদের কৃত কাজ। এখন যদি কৃত কাজ এটা হয় তাহলে একক ভরের ক্ষেত্রে কি হবে? আমাদেরকে এই কাজকে আমাদের ভর দ্বারা ভাগ করতে হবে। এই যে আমি এখানে আমাদের W ছিল, এই যে -GMM/MD, এটাকে আমি আবার M দ্বারা ভাগ করে দিচ্ছি। অর্থাৎ ভর দ্বারা ভাগ করছি। এখন যদি ভর দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা আমাদের বিভবের যেটা মান সেটা পেয়ে যাচ্ছি। মানে ফার্স্টে আমরা কাজের মানটা বের করে নিলাম। কাজের মানকে আমি ভর দ্বারা ভাগ করে দিলেই আমরা বিভবের মানটা পেয়ে গেলাম। তাহলে বিভবটা কি হচ্ছে? V = -GM/D। এখন আমরা কিছু ফ্যাক্ট বা কিছু আমাদের বেসিক কথা সেটা আলোচনা করব। সেটা হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব ঋণাত্মক হয়। দেখো এটা ঋণাত্মক এসছে। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব ঋণাত্মক আসছে এবং বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। যদি আমাদেরকে বিভব যোগ করতে বলে আমরা খালি ডাইরেক্ট যোগ করলেই হলো, এটার কোনো ডাইরেকশনের দরকার নাই। তাহলে বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা, এককটা সবারই জানা, যেহেতু এটা হচ্ছে W/M দেওয়া আছে, মানে W এর একক কি আমরা সবাই জানি জুল। W কি? W হচ্ছে কাজ, কাজের একক জুল। জুল ডিভাইডেড বাই, যেহেতু এটা একক ভরের ক্ষেত্রে, অর্থাৎ ভরের এককটা আমাদের দরকার হবে। ভরের একক কি? ভরের একক হচ্ছে আমাদের কেজি। তাহলে একক হচ্ছে জুল পার কেজি। এবং মাত্রাটা কি? মাত্রাটা হবে আমাদের কাজের এককের, মাত্রাটা হবে অনেকটাই আমাদের কাজের এককের সমান। সেটা হচ্ছে L²T−2। সেটা হচ্ছে L²T−2। এখন অসীমের ক্ষেত্রে, অসীমে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অসীমে মহাকর্ষীয় বিভব কি? অসীমে মহাকর্ষীয় বিভব হবে 0। অসীমে মহাকর্ষীয় বিভব হবে 0। অসীমে মহাকর্ষীয় বিভব হবে 0। এই কারণেই তো দেখো যখন তুমি 0 থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছো, তোমার জিনিসটা নেগেটিভ হচ্ছে। অর্থাৎ তোমার মহাকর্ষীয় বিভবের হাইয়েস্ট মানই চলে আসছে 0। সেখান থেকে যখন তুমি নিচের দিকে অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছো, তখন সেটা তোমার ঋণাত্মক মান দিচ্ছে। এই কারণে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবটা ঋণাত্মক হচ্ছে। এখন দেখো এখানে দেখা যাচ্ছে যে ২ টা বস্তু আছে M1, M2। এটা আমাদের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র। এখন এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে M1 আর M2 বস্তু আছে যারা r দূরত্বে, পরস্পর থেকে r দূরত্বে অবস্থান করছে। এখন M1 এর উপর M2 এর বিভবটা কি হবে? M1 এর উপর মানে এই বস্তুর উপর M2 এর বিভবটা কি হবে? সেটা হবে V = -GM2। যেহেতু এইটা বিভব প্রয়োগ করছে, যেটা প্রয়োগ করবে তার মান এখানে বসাবো, যেটা প্রয়োগ করবে তার ভরটা এখানে বসাবো। তাহলে V = -GM2/R। V = -GM2/R। আর প্রাবল্যটা কি হবে? প্রাবল্য হবে GM2/R। অর্থাৎ এখানে মাইনাসটা আছে, এখানে মাইনাসটা থাকবে না, এখানে মাইনাসটা থাকবে না। এখানে যদি আমরা আরেকটু যদি আলোচনা করি, সেটা হচ্ছে E = -gradient V। E = -gradient V। আর যদি এখানে লিখি E = -dV/R, এটাকে আমরা একটু ঠিক করে লিখতে পারি। সেটা হচ্ছে যে প্রাবল্য এখানে একটা স্কয়ার হবে। প্রাবল্য এখানে একটা স্কয়ার হবে, কারণ আমরা জানি প্রাবল্যটা অভিকর্ষ ত্বরণের মানের সমান হয়ে যেতে পারে যখন আমরা দেখছি সেটা r কে বা পৃথিবীকে আমি বিবেচনা করে নিব। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি আমি r টা ধরে নিচ্ছি, তখন কিন্তু সেটা g হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের r² যদি আমরা ধরে নিচ্ছি, তাহলে এখানে আমাদের r এর উপরে একটা স্কয়ার চলে আসবে। তাহলে E = GM2/R² আসছে। এখন আমরা যদি E আর V এর মধ্যে একটা সম্পর্ক রিলেশন নিয়ে আসতে চাই, এখানে দেখো এখানে আছে r, বাট এখানে আছে কি? এখানে আছে আমাদের r²। এখানে আছে আমাদের r, এখানে আছে আমাদের r²। তাহলে এখানে যদি আমরা মাইনাস দিয়ে শুধু একটা যদি r ভাগ করে দেই, এখানে যদি একটা মাইনাস তো আছে, এখানে যদি আমরা একটা r ভাগ করে দেই, তাহলে কি আমরা E নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর r এর সাথে এখানে r দুইটা গুণ হয়ে এখানে এই যে r² হয়ে যাচ্ছে। এখানে আমাদের r² হয়ে যাবে। এই কারণে E = -V/R। E = -V/R। এই কারণে দেখো এখানে লিখা আছে, এই কারণে লিখা আছে যে এই যে E = -dV/dr। এই জিনিসটা আমরা মনে রাখবো। E = -dV/dr। এই E -dV/dr এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে V এর গ্রেডিয়েন্ট, অর্থাৎ বিভবের গ্রেডিয়েন্ট, বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট। বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টই হচ্ছে আমাদের প্রাবল্য E। বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টই হচ্ছে আমাদের প্রাবল্য E। তাহলে আমরা প্রাবল্য আর বিভবের মধ্যে যদি সম্পর্ক নিয়ে আসতে চাই, সেটা কি? E = -dV/dr। E = -dV/dr। এখন দেখো আমরা কাজ, একটা যদি বস্তু থাকে এই উচ্চতাতে, যে I উচ্চতাতে, এখন সেটা এই কেন্দ্র থেকে I উচ্চতাতে আছে, এখন সেটাকে আমরা আরো উপরে নিয়ে যাচ্ছি।
আরও উপরে নিয়ে যাচ্ছি, সেটা কেন্দ্র থেকে ওইটার দূরত্ব হচ্ছে RF ধরে নিচ্ছি। এখন এই যে RI আবার RF এ নিয়ে গেলাম, এই যে এক উচ্চতা থেকে আরেক উচ্চতাতে নিয়ে যেতে আমার এজেন্ট কর্তৃক কৃত কাজটা কত হচ্ছে সেটা আমরা দেখব। সেটা হবে যে W এজেন্ট সমান GMM ইন্টু 1/R ইনিশিয়াল মাইনাস 1/R ফাইনাল, 1/R ইনিশিয়াল মাইনাস 1/R ফাইনাল। অর্থাৎ এখানে G কিন্তু আমাদের সেই মহাকর্ষীয় যেটা ধ্রুবক সেটা, M পৃথিবীর ভর, যেহেতু এখানে পৃথিবীর উপরে বস্তুটা ছিল, এবং এমটা হচ্ছে বস্তুর ভর, এম হচ্ছে আমাদের বস্তুর ভর। তাহলে এই যে এখানে লেখা আছে দেখো, এম হচ্ছে গ্রহের ভর বা পৃথিবীর ভর, এম বস্তুর ভর, আর হচ্ছে আদি অবস্থান হতে গ্রহের কেন্দ্রের দূরত্ব। আদি অবস্থান কোনটা ছিল? আদি অবস্থান ছিল এটা, এটা থেকে গ্রহের কেন্দ্রের দূরত্ব কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে আমাদের RI। এই যে এটা ছিল আমাদের বস্তুর আদি অবস্থান, সেখান থেকে গ্রহের কেন্দ্র কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে আমাদের RI। আর পরে কি লেখা আছে? RF শেষ অবস্থান। শেষ অবস্থান কোনটা? শেষ অবস্থান হচ্ছে এটা। এখান থেকে গ্রহের কেন্দ্রের দূরত্ব কত? দেখো, RF। তাহলে এটা হচ্ছে আমাদের RF বা R ফাইনাল। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো যে W এজেন্ট ইজ ইকুয়ালস টু GMM ইন্টু 1 মাইনাস RI ডিভাইডেড বাই 1/RI মাইনাস 1/RF। এখানে যদি আমরা RI এর মান আর RF এর মানটা বসাই দিই, আর যদি বস্তুর ভর বসাই দিই, তাহলে আমাদের এজেন্ট কর্তৃক কৃত কাজটা পেয়ে যাব। এখন দেখো, নিরেট ও ফাঁপা গোলকের বিভিন্ন স্থানে মহাকর্ষ প্রাবল্য বিভবের মান। এখান থেকে সাধারণত সিকিউয়ে খুব বেশি কোশ্চেন আসে না, বাট তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা যে কোন ক্ষেত্রে আমাদের মহাকর্ষ প্রাবল্য এবং বিভবটা কি আসছে। এই যে নিরেট বা ফাঁপা গোলকের ক্ষেত্রে প্রাবল্যের মানটা আসছে ইজ ইকুয়ালস টু GM ডিভাইড বাই R স্কয়ার। নিরেট বা ফাঁপা গোলকের বাহিরে, নিরেট বা ফাঁপা গোলক, এটা যদি একটা নিরেট বা ফাঁপা গোলক হয়, তাহলে তার বাহিরে প্রাবল্যের মান হবে ইজ ইকুয়ালস টু GM ডিভাইড বাই R স্কয়ার। আর যদি বিভবের মানটা আলোচনা করি, তাহলে সেটা হবে V ইকুয়ালস টু মাইনাস GM ডিভাইডেড বাই R। আর এখন যদি নিরেট গোলকের ভিতরের মান আলোচনা করি, ভিতরের ক্ষেত্রে হবে E ইকুয়ালস টু GM ডিভাইড বাই A কিউব ইন্টু R, GM ডিভাইডেড বাই A কিউব ইন্টু R। আর V এর মান আলোচনা করলে সেটা হবে V ইকুয়ালস টু মাইনাস GM ইন্টু 3A স্কোয়ার মাইনাস R স্কোয়ার ডিভাইডেড বাই 2A কিউব। এখানে এটা কি? দেখো, এম হচ্ছে গোলকের ভর, এ হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এখানে এ হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর আর হচ্ছে গোলকের কেন্দ্র হতে আমরা যে বিন্দুতে প্রাবল্য বা বিভব নির্ণয় করব তার দূরত্ব। আর হচ্ছে যে বিন্দুতে গোলকের কেন্দ্র বা প্রাবল্য নির্ণয়, গোলকের কেন্দ্র হতে যে বিন্দুতে আমরা প্রাবল্য বা বিভব নির্ণয় করব তার দূরত্বই হচ্ছে আমাদের আর। ফাঁপা গোলকের ভিতরে কি হবে, এটা একটু এই কেসটা আমরা একটু মনে রাখবো যে ফাঁপা গোলকের ভিতরে অলওয়েজ আমাদের প্রাবল্যের মান 0। কোনো কিছু মনে না রাখলেও আমরা এই জিনিসটা মনে রাখবো। এটা অনেক সময় MCQতেও দিয়ে দেয়, আবার অনুধাবনমূলকেও দিয়ে দেয় যে ফাঁপা গোলকের ভিতরে আমাদের প্রাবল্যের মান কত থাকবে। ফাঁপা গোলকের ভিতরে প্রাবল্যের মান 0 থাকবে। ফাঁপা গোলকের ক্ষেত্রে বিভবের মান কি? বিভবের মান হচ্ছে V ইকুয়ালস টু মাইনাস GM ডিভাইডেড বাই A। এখানে এটা কি? এটা হচ্ছে আমাদের যে গোলকের ব্যাসার্ধ সেটা। তাহলে আমরা এই চারটা অলওয়েজ একটু মাথায় রাখার চেষ্টা করব, এবং এই কেসটা আমরা একটু সবসময় মনে রাখব। মুক্তিবেগ, এবার মুক্তিবেগ নিয়ে আলোচনা করা যায়। মুক্তিবেগ জিনিসটা কি? সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে বস্তুটা ফিরে আসে না। সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে বস্তুটা আর ফিরে আসবে না, অর্থাৎ পৃথিবীতে আর ফিরে আসবে না বা গ্রহটিতে আর ফিরে আসবে না, মহাশূন্যে সেটা বিলীন হয়ে যাবে, সেটাকে আর পাওয়া যাবে না। তাহলে সেটার সূত্রটা কি সেটা আমরা নির্ণয় করছি। সেটা সূত্রটা হচ্ছে ভিই, ইতে বলছি আমরা স্কেপ ভেলোসিটি, তাহলে ভিই ইজ ইকুয়ালস টু √of 2gm ডিভাইড বাই আর। এটার আমরা প্রতিপাদন এখানে দেখাইনি, এটার প্রতিপাদন অনেক বড়, এটার প্রতিপাদন এখন তোমাদের দরকার নাই। এখন মেইন যেটা দরকার সেটা হচ্ছে এই সূত্রটা জানা। তাহলে বস্তুর মুক্তিবেগের যে সূত্র সেটা হচ্ছে ভিই ইজ ইকুয়ালস টু √of 2gm ডিভাইডেড বাই আর। এখন যদি GM ডিভাইডেড বাই আর, এখানে আমি GM কে লিখতে পারি GR স্কোয়ার। এখন GR স্কোয়ার যদি এখানে দেই, তাহলে আর আর স্কোয়ার কেটে যাবে, তাহলে V সমান √of 2GR। অর্থাৎ আমি VE এর টোটাল দুইটা রূপ পেলাম। কি কি রূপ? একটা হচ্ছে ফার্স্টের এই যেটা ইয়েলো কালারের বক্স করা, সেটা হচ্ছে VE ইজ ইকুয়ালস টু √of 2GM ডিভাইডেড বাই আর, এবং আরেকটা যেটা গ্রিন কালারের বক্স করা, সেটা কি VE ইজ ইকুয়ালস টু √of 2GR। কোনটা কোন ক্ষেত্রে ইউজ করব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, যখন লেখা থাকবে M ধ্রুব, অর্থাৎ M ধ্রুব মানে গ্রহের ভর,
গ্রহের ভর যখন ধ্রুব থাকবে, m ধ্রুব থাকলে v সমানুপাতিক 1/√r, v সমানুপাতিক 1/√r, তখন আমরা এই সূত্রটা বিবেচনা করব। আর যখন আমাদের g ধ্রুব থাকবে, যখন আমাদের এই যে g অর্থাৎ অভিকর্ষ ত্বরণ ধ্রুব থাকবে, তখন আমরা এই সূত্রটা আলোচনা হবে যে v সমানুপাতিক √r, অর্থাৎ v সমানুপাতিক √2gr। মানে g যখন কনস্ট্যান্ট থাকবে তখন আমাদের এই সম্পর্কটা আসছে, যখন m কনস্ট্যান্ট থাকবে তখন আমাদের এই v সমানুপাতিক √1/√r, এই আমাদের যে সম্পর্ক এটা আসবে। তাহলে আমাদের এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবা যে এখানে আমাদের গ্রহের ভর লাগছে, এখানে আমাদের গ্রহের ব্যাসার্ধ লাগছে, এখানে আমাদের গ্রহের ব্যাসার্ধ লাগছে, কিন্তু কোথাও কি আমি যে বস্তুটাকে এই যে পৃথিবী বা গ্রহ থেকে আমি বাইরে ফেলে দিচ্ছি বা বাইরে নিক্ষেপ করছি বা মহাশূন্যে আমি পাঠাই দিচ্ছি, তার কি দরকার হচ্ছে? দরকার হচ্ছে না। তাহলে একটা জিনিস মনে রাখবা যে মুক্তিবেগ যখন নির্ণয় করব সেক্ষেত্রে আমার বস্তুর ভরের কোনো দরকার নেই, সেক্ষেত্রে বস্তুর ভরের দরকার নেই, আমার কার ভরের দরকার হবে? আমার পৃথিবীর বা গ্রহের যে ভর দেওয়া থাকবে সেই ভরের দরকার হবে। তাহলে এই উচ্চতাতে কি হবে? ধরলাম এখানে একটা গ্রহ আছে বা পৃথিবী, এখানে আমাদের পৃথিবী বা গ্রহ, এটার উপর থেকে আমি নিক্ষেপ করলাম, এক্ষেত্রে আমার মুক্তিবেগের মানটা কি হবে? অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে নয়, পৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতা নিয়ে আমি নিক্ষেপ করব, সেই ক্ষেত্রে আমার মানটা কি হবে? সেক্ষেত্রে মানও খুব সিম্পল, আমি r এর জায়গাতে খালি ওই উচ্চতাটা যোগ করে দিব, তাহলে r প্লাস h হয়ে যাবে। r এর জায়গাতে উচ্চতাটা যোগ করে দিলে r প্লাস h হয়ে যাবে, তাহলে √2gh r প্লাস h। এখন পৃথিবী পৃষ্ঠেতে আমাদের যে মুক্তিবেগের মান সেটা একটু আমরা মনে রাখবো, সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সেটা হচ্ছে এই যে পৃথিবী পৃষ্ঠ হতে মুক্তিবেগের মান VE = 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 7 মাইল পার সেকেন্ড বা 7 মাইল পার সেকেন্ড বা 7 মাইল পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের মুক্তিবেগের আলোচনা। এরপরে কি? এরপর হচ্ছে আমাদের স্যাটেলাইটের যে অংশ। স্যাটেলাইটের অংশটা কি? স্যাটেলাইট বলতে কি বোঝায়? কৃত্রিম উপগ্রহ। স্যাটেলাইট বলতে বোঝাচ্ছে কৃত্রিম উপগ্রহ। এটা আমাদের পৃথিবী, পৃথিবী থেকে এইচ উচ্চতাতে একটা স্যাটেলাইট এটাকে প্রদক্ষিণ করছে। এইচ উচ্চতাতে একটা স্যাটেলাইট প্রদক্ষিণ করছে। যেহেতু এটাকে হচ্ছে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। অবশ্যই এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। এবং এই কেন্দ্রমুখী বলটা তার ওজনের সমান হয়ে যাচ্ছে। তাহলে এফসিটা আমাদের কেন্দ্রমুখী বল, এফসিকে আমি কিভাবে লিখতে পারি? mv²/r। আমরা সবাই জানি এফসি = mv²/r। যেহেতু এটা h উচ্চতায় আছে, তাই r এর জায়গাতে আমি লিখব r প্লাস h। তাই r এর জায়গাতে আমি কি লিখব? r এর জায়গাতে লিখব আমি r প্লাস h। আর এখানে mgh, যেহেতু এটা h উচ্চতায় ওজন, তাহলে v²/r প্লাস h থাকলো, যেহেতু দুই পাশ থেকে mm কেটে দিচ্ছি। আর gh কে আমি কি লিখতে পারি না? gm/r প্লাস h হোল স্কয়ার। হ্যাঁ, লিখতে পারি, কারণ এটা হচ্ছে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এখান থেকে আমরা হচ্ছে r প্লাস h কে যদি এখানে নিয়ে যাই, তাহলে কাটাকাটি করলে আমরা vs বা স্যাটেলাইটের বেগের মানটা পেয়ে যাচ্ছি। স্যাটেলাইটের বেগের মানটা কি? √gm/r প্লাস h। আর এটাকে যদি আমরা এখন gm কে যদি আবার g দ্বারা প্রকাশ করি, তখন সেটা কি হবে? vs = √gh, অর্থাৎ h উচ্চতা অভিকর্ষ ত্বরণ ইনটু যে আমাদের দূরত্ব r প্লাস h, সেটাই হবে আমাদের স্যাটেলাইটের বেগ। এখন r প্লাস h = r যদি হয়, r প্লাস h যদি r আমরা ধরে নিচ্ছি যে r এর সমান হয়ে যাচ্ছে, তখন আমাদের স্যাটেলাইটের বেগটা কেমন হবে? তখন যদি এটা r প্লাস h, মানে এখানে বোঝাচ্ছে r প্লাস h টা r এর সমান বলতে বোঝাচ্ছে এই যে স্যাটেলাইট সেটা ভূপৃষ্ঠের খুব কাছ দিক দিয়ে যাচ্ছে, অনেক নিচে নেমে এসছে। এক্ষেত্রে আমরা এটাকে খুব মানে নগণ্য ধরছি। এই h টাকে আমরা খুব নগণ্য ধরছি, মানে ধরা যাক h টেন্ডস টু 0, মানে আমরা এটা ধরে নিচ্ছি এটা 0 এর কাছাকাছি, মানে ওটাকে আমরা গ্রাহ্য করব না। তাই এটাকে আমরা r ধরে নিব। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? সেক্ষেত্রে vs এর মান হবে √gm/r। সেক্ষেত্রে মান হবে √gm/r এবং √gr। এই দুটো আমরা মনে রাখবো। যদি এটা ভূপৃষ্ঠের খুব কাছ দিক দিয়ে আমাদের স্যাটেলাইটটা যায়, মনে রাখবো। যদি বলে ভূপৃষ্ঠের খুব কাছ দিক দিয়ে, তখন এখানে আমাদের h টা লাগবে না। আর এমনি নরমাল ক্ষেত্রে আমাদের h টা এখানে যোগ করতে হচ্ছে। এখানে দেখো, এখানে দেওয়া আছে v = ω/r, এটা তো আমরা সবাই জানি v = ω/r। এখন যদি আমরা স্যাটেলাইটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেটাকে আমরা স্যাটেলাইটের বেগ vs = ω কে আমরা কিন্তু লিখতে পারি 2π/t।
ওমেগাকে আমরা কি আকারে লিখতে পারি 2π/t দ্বারা 2π/t ইন্টু আর প্লাস এইচ। আর প্লাস এইচটা কি আমাদের সেই উচ্চতা যে উচ্চতাতে আমাদের স্যাটেলাইটটা অবস্থান করছে, যে উচ্চতাতে আমাদের স্যাটেলাইট অবস্থান করছে সেটা হচ্ছে আমাদের আর প্লাস এইচ। তাহলে √(gm) ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইজ ইকুয়ালস টু 2π ইন্টু আর প্লাস এইচ ডিভাইড বাই টি। এখন এই ভিএসটির মান কিন্তু আমরা এখান থেকে অলরেডি পেয়ে গেছি, যে ভিএস ইজ ইকুয়ালস টু √(gm) ডিভাইড বাই আর প্লাস এইচ। সেটা আমি এখানে যদি বসায় দেই, আর এখানকার যেটা 2π/t ইন্টু আর প্লাস এইচ এখানে থাকলো। এখান থেকে আমরা কি নির্ণয় করব? এখান থেকে আমরা এইচ এর মানটা নির্ণয় করতে পারি। সেই এইচ এর মান নির্ণয়ের এই যে সূত্রটা হচ্ছে যে এটা, এইচ ইজ ইকুয়ালস টু এখানে পুরাটা ব্র্যাকেট gmt স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার, gmt স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার, এটা হচ্ছে ইন্টু হচ্ছে টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে টু দি পাওয়ার 1/3। তাহলে gmt স্কোয়ার ডিভাইড বাই 4π স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, এটা হচ্ছে আমাদের এইচ বা কোন উচ্চতাতে স্যাটেলাইটটা পৃথিবীকে প্রদক্ষিণ করছে তা নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। তাহলে আমাদেরকে এই সূত্রটা মাথায় রাখতে হবে, এবং এই যে ভিএস এর যে সূত্র এটা মাথায় রাখতে হবে। ভিএস এর এই সূত্র থেকে আমরা এখানে এইচ এর মানটা পেয়ে যাব। এখানে যদি আমাদের মানে এইচ এর মানের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো কোনো ভিএস এর দরকার হচ্ছে না, কিন্তু এটার আমাদেরকে প্রতিপাদন করতে হলে ভিএস এর মানটা জানতে হচ্ছে। তাহলে যদি আমাদের জি দেওয়া থাকে, এম দেওয়া থাকে, প্রদক্ষিণ কাল টি দেওয়া থাকে এবং ব্যাসার্ধ তো দেওয়া থাকবেই, তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে যাচ্ছি। এবার দেখো স্যাটেলাইটের শক্তি নিয়ে আমরা আলোচনা করব, যে স্যাটেলাইটের কার্যকর স্থিতিশক্তি, মানে স্যাটেলাইটটা যে এখানে আছে, এখানে তার স্থিতিশক্তি কতটুকু, এখানে তার গতিশক্তি কতটুকু, এবং তার মোট শক্তিটা কি পরিমাণ থাকছে। এখানে দেখো কার্যকর স্থিতিশক্তিটা হচ্ছে ইপি ইজ ইকুয়ালস টু মাইনাস জি এম ক্যাপিটাল এম মাইনাস এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখানে এই ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের গ্রহের বা পৃথিবীর যেটাকে কেন্দ্র করে ঘুরছে তার ভর, ইন্টু এটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের ভর, ডিভাইডেড বাই আর প্লাস এইচ, অর্থাৎ যে উচ্চতাতে ঘুরছে। কার্যকর গতিশক্তির ক্ষেত্রে কি, গতিশক্তি তো নেগেটিভ হয় না, বাট স্থিতিশক্তি এখানে নেগেটিভ হতে পারে। তাহলে গতিশক্তিটা কি হবে, জি এম এম সেম থাকছে, এখানে নেগেটিভের জায়গাতে পজিটিভ চলে আসছে, আর এখানে একটা 2 নিচে চলে আসবে, এখানে একটা 2 নিচে চলে আসবে। তার কার্যকর গতিশক্তিটা কি হবে, কার্যকর গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। কার্যকর মোট শক্তি কি হবে, যদি আমি কার্যকর স্থিতিশক্তি আর গতিশক্তি যদি যোগ করে তাহলে কি আমি মোট শক্তি পাবো না? হ্যাঁ, তাহলেই আমি মোট শক্তিটা পেয়ে যাব। তাহলে এই দুটা যদি আমি যোগ করি তাহলে আমাদের ই ফাইনাল বা ই টোটাল চলে আসবে। সেই ই এর মানটা কি হবে, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। আমরা এই সম্পর্কটা একটু মনে রাখবো, অর্থাৎ ইকের যেটা মান, ইকের পরম মান, দেখো আমি অ্যাবসোলুট সাইনটা দিয়েছি, এখানে অ্যাবসোলুট বা পরম চিহ্ন দেওয়া আছে, মানে এখানে আমি মানটা নিয়ে আলোচনা করেছি। মানটা দেখো, যেটা গতিশক্তির যেটা মান হবে, গতিশক্তির মান এবং টোটাল যে শক্তির মান সেটা কিন্তু সেম। দেখো এটা আর এটা সেম, বাট এখানে খালি আমাদের নেগেটিভ সাইনটা চলে এসছে। তাই যদি আমরা সাইনটাকে সরাই দেই, সাইন বাদে যদি শুধু মান নিয়ে আলোচনা করবি, মান নিয়ে আলোচনা করলে আমাদের গতিশক্তি এবং আমাদের যে টোটাল শক্তি সেটা সেম থাকছে। বাট যখন আমরা এই হচ্ছে গতিশক্তি এবং টোটাল শক্তি বাদ দিয়ে যখন আমরা স্থিতিশক্তিতে যাব, তখন কি হয়ে যাচ্ছে, স্থিতিশক্তিটা এই যে টোটাল শক্তি সেটা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে স্থিতিশক্তি মাইনাস অর্ধেক ইজ ইকুয়ালস টু টোটাল শক্তি হয়ে যাচ্ছে। এই স্থিতিশক্তি ডিভাইড বাই অর্ধেক তাহলে হয়ে যাচ্ছে আমাদের টোটাল শক্তি। মানে এই যে স্থিতিশক্তির অর্ধেক করলেই আমি একমাত্র আমাদের টোটাল শক্তি বা গতিশক্তি পেতে পারি। কারণ দেখো এখানে কিন্তু আর প্লাস এইচ আছে, এখানে কিন্তু নিচে 2 দ্বারা ভাগ করা হয় নাই, এখানে নিচে 2 দ্বারা ভাগ করা হয় নাই। এই দেখো এখানে নিচে 2 দ্বারা ভাগ করা হয়েছে, কিন্তু এখানে 2 নাই। যদি আমি এখানে 2 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমার এটার সমান চলে আসছে। এই কারণে লেখা আছে ইকে অ্যাবসোলুট ইকে ইজ ইকুয়ালস টু অ্যাবসোলুট ই টোটাল ইজ ইকুয়ালস টু অ্যাবসোলুট ইপি বাই 2। এখানে ইপিটা কি, ইপিটা হচ্ছে আমাদের সেই যে কার্যকর স্থিতিশক্তি, অর্থাৎ কার্যকর স্থিতিশক্তিকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলেই তার মান চলে আসবে ই টোটালের সমান, তাহলেই তার মান চলে আসবে আবার সেই ইকে এর সমান। এবার হবে আমাদের এটা খুবই, মানে এইখান থেকে তোমাদের সৃজনশীল খুব বেশি আসে না, এটা মেইনলি আসে আমাদের খ নম্বরে, যে কেপলারস ল বা আমাদের কেপলারের যে সূত্রগুলো আছে সেই 3টা সূত্র। তাহলে কেপলারের প্রথম সূত্রটা কি, কেপলারের প্রথম সূত্রটা হচ্ছে ল অফ অরবিট বা কক্ষপথের সূত্র। কক্ষপথের সূত্রটা এরকম যে সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। অর্থাৎ এখানে কক্ষপথের যে আকার বা এটা নিয়ে আলোচনা করা হয়েছে, যে
কেমন কক্ষপথে সেটা তাকে প্রদক্ষিণ করবে। এখানে লেখা আছে সূর্যকে ফোকাসে রেখে বা একটা নক্ষত্রকে যদি ফোকাসে রেখে গ্রহগুলো প্রদক্ষিণ করে সেটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল। এই কারণে এটাকে বলছে ল অফ অরবিট বা কক্ষপথের সূত্র। সেকেন্ড ল বা ল অফ এরিয়াটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্রটা কি? সমান সময়ে সমান ক্ষেত্রফল। অর্থাৎ ধরছি এখানে গ্রহটা আছে, গ্রহটা T1 সময়ে A1 ক্ষেত্রফল অতিক্রম করেছে। এটার যে অনুপাতটা হবে এই হচ্ছে T2 সময়ে A2 হচ্ছে T2 সময়ে A2 ক্ষেত্রফল অতিক্রম করলে সেটার যে অনুপাত হবে এই ২ অনুপাতটা ইকুয়াল হবে। মানে ধরা যাক যদি এটা ৫ মিনিটে, ধরা যাক এটা যদি ৫ মিনিটে ১০ মিটার পার স্কয়ার যদি হচ্ছে ১০ মিটার স্কয়ার ক্ষেত্রফল বর্গ কিলোমিটার বা এরকম কিছু ক্ষেত্রফল অতিক্রম করে, তাহলে সেটা ১০ মিনিটে করবে। যদি আর এই পাশেরটুকু যদি ১০ মিনিটে, তাহলে ২০ মিটার স্কয়ার ক্ষেত্রফল অতিক্রম করলো। তাহলে দেখো ২ ক্ষেত্রেই আমাদের অনুপাত আসছে 2। তাহলে তেমনিভাবে এদের অনুপাত বা রেশিওটা অল টাইম সেম থাকছে। মানে T1 সময়ে A1 ক্ষেত্রফল অতিক্রম করছে, তাহলে A1 আর T1 এর যে রেশিওটা থাকবে আর A2 আর T2 এর রেশিওটাও আমাদের সেম থাকবে। অর্থাৎ T2 সময়ে A2 যে পরিমাণ অতিক্রম করছে সেটার যে রেশিও আর A1 আর T1 এর যে রেশিও, এই রেশিওটা সেম থাকবে। এটাও এখানে সেটাই লেখা হয়েছে যে A1/T1 = A2/T2, অর্থাৎ আমাদের অনুপাতটা সেম থাকছে। থার্ড লতে যদি যাই, থার্ড লটা হচ্ছে আমাদের ল অফ টাইম পিরিয়ড বা পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্রটা হচ্ছে আমাদের পর্যায়কাল T², পর্যায়কাল হচ্ছে T, তাহলে পর্যায়কালের বর্গ সমানুপাতিক এই যে অর্ধবৃহদাক্ষ। অর্ধবৃহদাক্ষ জিনিসটা মেইনলি এটা গ্রহের ক্ষেত্রে একটা ব্যাসার্ধর মানকে নির্দেশ করে। এটা আমাদের খালি এইটুকু জানলেই হবে যে এখানে কি নির্দেশ করে, এটার ডিটেইলস আমাদের বইয়ে নাই, এটা এখন দরকারও নাই। তাহলে আমাদের খালি এই সূত্রটা মনে রাখতে হবে, T² সমানুপাতিক A³। এখানে A হচ্ছে অর্ধবৃহদাক্ষ। এখন যে ২টা অনুসিদ্ধান্ত টাইপের জিনিস মনে রাখতে হয়, যেটা আমাদের এমসিকিউতেও চলে আসে বা আমাদেরকে কোশ্চেন সলভের ক্ষেত্রে মনে রাখতে হয়, সেটা হচ্ছে যে গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভর করে না। গ্রহের আবর্তনকাল বলতে বোঝাচ্ছে গ্রহটা কত দিনে আবর্তন করবে বা কত সময়ে আবর্তন করবে, সেটা গ্রহের ভরের উপর নির্ভর করে না। মানে গ্রহের ভর বেশি বা কম এটা নিয়ে এর আবর্তনকাল যে কম বেশি হবে সেটা নয়। গ্রহ সূর্যের নিকটে যত থাকে তার আবর্তনকাল তত কম হয়। মানে সূর্যের নিকটে যদি থাকে, মানে যে গ্রহটা সূর্যের যত কাছাকাছি তার আবর্তনকাল তত কম হবে, মানে অনেক তাড়াতাড়ি আবর্তন করবে। আর যখন আবর্তনকাল বেশি মানে অনেক ধীরে ধীরে আবর্তন করবে। তাহলে গ্রহ সূর্যের যত নিকটে থাকে এর আবর্তনকাল তত কম হয় বলতে বোঝাচ্ছে অনেক তাড়াতাড়ি আবর্তন করবে। তাহলে এই যেটা অনুসিদ্ধান্ত আমরা মনে রাখবো। এরপরে আমরা যাই কোশ্চেন সলভে। দেখো কোশ্চেন সলভ যদি আমরা করতে চাই, এখানে দেওয়া আছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের মান। এটা কিন্তু আমরা অলরেডি জেনে এসেছি, 6 × 10⁻24 কেজি আমরা জানি। আর আর এর মান 6.4 × 10⁻6, এটা মিটারে দিয়েছে, আমরা জানতাম কিলোমিটারে। সেটা কি ৬৪০০ কিলোমিটার, ৬৪০০ কিলোমিটার জানতাম। আচ্ছা থাকলো। এবার কি আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে ৭০০ কিলোমিটার উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে। আমি এইচ পেয়ে গেছি। এইচটা কি? এইচ হচ্ছে আমাদের ৭০০ কিলোমিটার। এইচ হচ্ছে আমাদের ৭০০ কিলোমিটার। এখন দেখো, এখন এখন যদি আমরা কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করি, কেন্দ্রমুখী ত্বরণের আমাদের সূত্রটা কি ছিল? A = v²/r। A = v²/r। v এর মান তো আমরা পেয়ে যাব। কিভাবে v এর মানটা পাবো? যেহেতু এটা স্যাটেলাইটের v এর যে সূত্রটা, সেখান থেকে আমরা v এর মান পেয়ে যাব। স্যাটেলাইটের v এর সূত্রটা কি জানতাম? vs = √gm/r+h। এটা জানতাম আমরা স্যাটেলাইটের যে বেগ তার সূত্র। তাহলে এখান থেকে আমরা এই যে v এর মানটা এখানে বসাই দিচ্ছি। আর যেটা আমরা A = v²/r, এখানে r এর জায়গাতে আমরা লিখব r+h, কারণ এখানে টোটাল ডিসটেন্সটা পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এই যে ৭০০ কিলোমিটার উপরে যাচ্ছে সেটা আসছে। এই কারণে আমরা লিখলাম এখানে r+h। এখানে শুধু আমরা আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা যদি আমরা বসাই এবং ক্যালকুলেটরে ক্লিক করি, তাহলেই আমরা এই যে a এর মান যেটা সেটা পেয়ে যাচ্ছি। এর মান আসছে আমাদের 7.94 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণটা
পেয়ে গেলাম। কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে কি করতে হচ্ছে আমাদেরকে এক্সট্রা, সেটা হচ্ছে এই যে ভি এর মান সেটা আমাদেরকে বের করতে হচ্ছে। ভি এর মান নির্ণয়ের সূত্র আমরা আগেই জেনে এসেছি, সেটা কি স্যাটেলাইটের বেগ নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে VS = √gm ডিভাইডেড বাই r প্লাস h। এখানে শুধু আমরা তারপরে মানগুলো বসাই দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ত্বরণটা পেয়ে যাব। এবার দেখো, এবার লিখা আছে যে উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? সেটা আমাদেরকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এখন মহাশূন্যে মিলিয়ে গেলে হবেটা কি, সেটা আগে আমাদেরকে একটা শর্ত জানতে হবে। সেটা হচ্ছে মহাশূন্যে যদি মিলিয়ে যায় সেক্ষেত্রে আমাদের বিভব শক্তিটা 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বিভব শক্তিটা 0 হয়ে যাবে। এখন শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা জানি বিভব শক্তি আর গতিশক্তি মিলে তো আমাদের টোটাল বা ফাইনাল গতিশক্তিটা হয়। তাহলে যদি আমাদের এই বিভব শক্তি আর গতিশক্তি মিলে ফাইনাল, মানে বিভব শক্তি আর গতিশক্তি মিলে ফাইনালটা হয়, তাহলে সেখান থেকে আমরা আমাদের এখানে মুক্তিবেগটা নির্ণয় করব। যদি আমরা মুক্তিবেগটা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, মুক্তিবেগটা নির্ণয় করলেই বুঝতে পারবো যে যদি স্যাটেলাইটের বেগ মুক্তিবেগের সমান হয়, যদি স্যাটেলাইটের বেগ মুক্তিবেগের সমান হয় তাহলে বুঝবো যে হ্যাঁ, মানে বস্তুটা আমাদের বিলীন হয়ে যেতে পারে, বা আর কি পরিমাণ বেগ দিলে, আরো কি পরিমাণ বেগ যুক্ত করলে বস্তুটা বিলীন হয়ে যেতে পারে সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমরা ডাইরেক্ট মুক্তিবেগের সূত্রটাও ইউজ করতে পারি। এখানে আমাদের এই শক্তির নিত্যতা সূত্রের না দিলেও সমস্যা নাই, আমরা বলতে পারি যে এই উচ্চতাতে বা এই যে 700 কিলোমিটার উচ্চতাতে বা h = 700 কিলোমিটার উচ্চতাতে হচ্ছে কৃত্রিম উপগ্রহটির মুক্তিবেগ হবে, দিয়ে আমরা এই লাইনটাতে চলে আসতে পারি। সেটা হবে Vm = √2gm ডিভাইড বাই r প্লাস h, কারণ h এর মান হচ্ছে আমাদের 700 কিলোমিটার। আমরা মানগুলো ইনপুট করলাম, ইনপুট করার পর আমরা একটা মান পেলাম, সেটা হচ্ছে 10619.92 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সেই মুক্তিবেগ, কাঙ্ক্ষিত মুক্তিবেগ। এখন ওই উচ্চতাতে বেগ কত পেয়েছিলাম? ওই উচ্চতাতে বেগ পেয়েছিলাম এই যে আমাদের এই সেই সূত্র দ্বারা স্যাটেলাইটের বেগের Vs = √gm ডিভাইডেড বাই r প্লাস h। এখানে আমরা মানগুলো বসায় দেওয়ার পর আরেকটা বেগ পেলাম, এটা হচ্ছে আমাদের সেই 700 কিলোমিটার উচ্চতাতে স্যাটেলাইটটার বেগ। তাহলে 700 কিলোমিটার উচ্চতাতে স্যাটেলাইটের বেগ হচ্ছে এটা, এবং 700 কিলোমিটার উচ্চতাতে ওই স্যাটেলাইটটার মুক্তিবেগ হবে আমাদের এটা, মুক্তিবেগ হবে এটা। তাহলে আমরা যদি এখানে 7509 এর সাথে যদি আরও যদি 3110 যদি যোগ করি তাহলে আমরা এই মুক্তিবেগটা অর্জন করতে পারবো। ঠিক তখনই আমরা এই স্যাটেলাইটটাকে মহাশূন্যে বিলীন করতে পারবো, তার আগে নয়। অর্থাৎ আমাকে আরও 3110.94 মিটার পার সেকেন্ড বেগ অ্যাড করতে হবে, তাহলেই একমাত্র আমাদের এই উপগ্রহটা মহাশূন্যে মিলে যাবে। অর্থাৎ আমাকে বেগটা বৃদ্ধি করতে হবে। এটাই হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপরে যদি যাই, এরপরে আছে আমাদের আরেকটা কোশ্চেন। এখানে লেখা আছে 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তনরত এই পৃথিবীতে একটা বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব নয়। কারণ বারবার আমরা ঘুরছে, বারবার পৃথিবীটা ঘুরছে, আমরা দেখেছি মেরু অঞ্চলে ম্যাক্সিমাম হচ্ছে, আবার বিষুব অঞ্চলে কি হচ্ছে, আবার বিষুব অঞ্চলে একদম মিনিমাম হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি এক এক অঞ্চলে এক এক রকম আমার ওজন হবে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। পৃথিবীর মেরু বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলেছে। মেরু বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলেছে। মেরু বিন্দুতে কিন্তু আমি দেখিয়েছি ওখানে আমাদের বাকি এই অংশটা 0 হয়ে যায়। তাহলে যেটা ম্যাক্সিমাম আমাদের যেটা জি থাকে সেটাই থেকে যাবে। তাহলে এখানে জি এর মানটা নির্ণয় করে দিচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঘ নাম্বারে যদি যাই, ঘ নাম্বারে দেখো লেখা আছে উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটা বস্তুর ওজন 0 হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে। কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে। এখন এখানে যে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে, তাহলে আমাদের আগে একটা আদি কৌণিক বেগটা বের করে নিতে হবে। আদি কৌণিক বেগ আমি কোথায় থেকে বের করব? আদি কৌণিক বেগটা এভাবে বের করব যে আমরা জানি এই যে আদি কৌণিক বেগ, আদি কৌণিক বেগ ওমেগা = 2πn ডিভাইডেড বাই টি। এনটা কি? এন হচ্ছে আমাদের পাক সংখ্যা, মানে বা ঘূর্ণন সংখ্যা। তাহলে পৃথিবী তো একবার ঘুরছে, এই একবার ঘুরতে আর টি হচ্ছে আমাদের পর্যায়কাল, মানে কত সময় লাগছে একবার ঘুরতে, কত সময় লাগছে। দেখো পৃথিবী 24 ঘন্টায় একবার ঘোরে, 24 ঘন্টায় একবার ঘোরে, 24 ঘন্টায় একবার ঘোরে, মানে আবার 1 ঘন্টা সমান কত হয়? 60 মিনিট, 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড। আমরা এখানে টোটাল এটা গুণ করে দিচ্ছি, 24 ঘন্টায় যত সেকেন্ড হচ্ছে সেটা গুণ করে দিচ্ছি, আর এখানে ঘূর্ণন সংখ্যা যেহেতু 1 সেটা 2π এর সাথে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা আদি কৌণিক বেগটা বের করে নিচ্ছি রেডিয়ান পার সেকেন্ড এককে। আদি কৌণিক বেগটা বের করে নিচ্ছি রেডিয়ান পার সেকেন্ড এককে। সেটা আসছে আমরা 7.27 × 10⁻⁵। 7.27 × 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আদি কৌণিক বেগ।
এখন দেখো, এখন বলেছে বিষুবীয় অঞ্চলে একটা বস্তুর ওজন শূন্য হতে হলে। বিষুবীয় অঞ্চলে যদি বস্তুর ওজন শূন্য হয়, বিষুবীয় অঞ্চলে যদি বস্তুর ওজন শূন্য হয়, তাহলে mg ল্যাম্বডা ইজ ইকুয়ালস টু 0 হবে। তাহলে g ল্যাম্বডা ইজ ইকুয়ালস টু আমাকে 0 হতে হবে। g ল্যাম্বডা ইজ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যাম্বডা এটা সমানও তাহলে এটা 0 হতে হবে। তাহলে g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যাম্বডা 0 হতে হবে। এখানে যদি আমরা সবকিছুর মান বসায় দিয়ে ল্যাম্বডার মানটা বের করতে চাই, তখন ল্যাম্বডার মানটা আমাদের আসছে 1.23 × 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ এই কৌণিক বেগ, অর্থাৎ এই যে 1.23 × 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড, এই কৌণিক বেগে আবর্তন করলে বস্তুটার ওজন শূন্য হতে পারে। কোন অঞ্চলে? বিষুবীয় অঞ্চলে। আমরা জানি বিষুবীয় অঞ্চলে জি ল্যাম্বডার, এখানে বলেছে বিষুবীয় অঞ্চলে একটা বস্তুর ওজন শূন্য হতে হবে। এর মানে বস্তুর ভর তো শূন্য হবে না। এর মানে আমাদেরকে এই যে জি ল্যাম্বডাটা শূন্য করতে হবে। এই কারণে আমরা এখানে জি ল্যাম্বডাটা শূন্য করলাম এবং জি ল্যাম্বডাটা শূন্য করার ফলে আমরা এখান থেকে আমাদের যে ওমেগা, কাঙ্ক্ষিত ওমেগা, সেটা বের করে নিলাম। এখন দেখো, আদি কৌণিক বেগ যেটা ছিল সেটা ছিল 7.27 10⁻⁵, আর এটা ছিল আমাদের 1.23 × 10⁻³ অর্থাৎ আমাকে কি করতে হবে? কৌণিক বেগটা বাড়াতে হবে। আগে যে কৌণিক বেগ ছিল তার চেয়ে কৌণিক বেগ যদি আমি বাড়ায় ফেলি, তাহলেই একমাত্র আমি বস্তুর ওজনটা শূন্য করতে পারবো বিষুবীয় অঞ্চলে। আচ্ছা, এর পরের কোশ্চেনে যদি আমরা যাই, পরের কোশ্চেনটা হচ্ছে সেই আমাদের গ্রাফের যে কোশ্চেনটা ছিল সেটা। এখানে দেখো, দূরত্বের সাপেক্ষে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের লেখচিত্র দেওয়া হলো। এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, এই যে y অক্ষে ছিল g, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব ছিল x ছিল যেটা সেটা। এখানে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ভরও দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবকের মানও দেওয়া আছে। এখন দেখো কি লেখা আছে, যখন কোনো বস্তু a বিন্দুতে অবস্থান করে তখন অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। এখন দেখো এটা কি? বি তো আমরা বুঝছি এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, মানে বি হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ বা সারফেস। তাহলে এ হচ্ছে আমাদের পৃথিবীর ভিতরে অর্থাৎ গভীরতায় বা r/2, এটার মান হচ্ছে r/2, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে এটার দূরত্ব হচ্ছে r/2, মানে পৃথিবীর যে ব্যাসার্ধের অর্ধেক পরিমাণ দূরত্ব সেটা হচ্ছে আমাদের r/2। এখন বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমাদের gm/r², সেটা তো আমরা জানি। gm/r² এর মান আমরা এখানে বের করে নিচ্ছি 9.775 m/s²। এটা আমরা চাইলে 9.8 দিয়েও বের করতে পারি। যেহেতু এখানে মানগুলো সব দেওয়া আছে, আমরা এই মানগুলো ধরে ধরে এখানে জি এর মানটা বের করাটাই উত্তম হবে। যদি এখানে না দেওয়া থাকতো তাহলে আমরা আমাদের মতো করে টোটাল g = 9.8 ডাইরেক্ট লিখে দিতে পারতাম। এখন দেখো, এখন লেখা আছে এই বিন্দু হলো ভূপৃষ্ঠ থেকে r/2 মিটার নিচে। আমি এটা ধরে নিচ্ছি, তাহলে এটা যদি আমাদের পৃথিবী হয়, এই পৃথিবীর নিচে এইখানে আছে, তাহলে r/2 পরিমাণ নিচে আছে আমার এই বস্তুটা, r/2 পরিমাণ নিচে আছে এই বস্তুটা। তাহলে আমাদের সেই সূত্রটা কি? আমি দেখেছিলাম যে gx = 1 - x/r × g, এটাও সেম। তাহলে ga = 1 - h/r, আমি বলেছি h ও লিখা যায়, x ও লিখা যায়, সেখানে আমি r/2 টা বসাই দিলাম /r। দেখো 1 - r/2 /r × g, এখানে চলে আসে আমাদের g/2, এটার মান আসবে 4.8875 মিটার/সেকেন্ড²। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হবে এটাই, আর কিছু না। মানে আমরা খালি কোন ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ হবে বারবার এটা খালি মাথায় রাখবো। যেহেতু এটা হচ্ছে কেন্দ্রে মানে অভিকর্ষ ত্বরণটা নির্ণয় করতে বলেছে পৃথিবীর গভীরতার ক্ষেত্রে যে সূত্র সেটা ইউজ করব। যখন বলবে উচ্চতায়, তখন উচ্চতার ক্ষেত্রে যে সূত্র সেটা ইউজ করব। কোন ক্ষেত্রে কোন সূত্র ইউজ করব খালি এটা মাথায় রাখতে হবে। তারপরে আর বেশি কোনো ঝামেলা থাকে না এগুলো ম্যাথে। আমি যদি ঘ নম্বরের দিকে যাই, দেখো লেখা আছে উদ্দীপকে বর্ণিত এ ও সি বিন্দুর মধ্যে কোথায় কোনো একটি বস্তু বেশি ওজন অনুভব করবে সেটা গাণিতিক বিশ্লেষণ করো। কারণ কোথায় বস্তু বেশি অনুভব করবে সেটা আমরা জানতে পারবো যেখানে বস্তুর অভিকর্ষ ত্বরণটা বেশি থাকবে। যেখানে বস্তুর অভিকর্ষ ত্বরণ বেশি সেখানেই তো বেশি ওজন অনুভব করবে। কারণ সেটা আমরা দেখি কোথায় বস্তুর অভিকর্ষ ত্বরণটা বেশি থাকবে। এখন দেখো, সি বিন্দুতে ভূপৃষ্ঠ হতে উচ্চতা হচ্ছে
এইচসি 3r/2 মাইনাস r ইকুয়ালস টু r/2 লিখা আছে। এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে এটা তো কেন্দ্র থেকে দূরত্ব। কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 3r/2। এর মানে এর মধ্যে কিন্তু আমাদের আরও বিদ্যমান আছে। তাহলে rটা যদি আমি বাদ দেই, তাহলে আমি পৃথিবীর সারফেস থেকে উপরের উচ্চতাটা নির্ণয় করতে পারবো। তাহলে এটা ধরা যাচ্ছে আমাদের পৃথিবী, এটা ধরা যাচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে এই দূরত্বটা দেওয়া আছে আমাদের 3r/2। এখন যদি আমাদের এই rটা যদি আমি 3r/2 থেকে বিয়োগ করে ফেলি, এই rটা যদি 3r/2 থেকে বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের যে এই যে কাঙ্ক্ষিত h, সেই hটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা এই যে hc টা নির্ণয় করি, সেটা হবে আমাদের r/2, অর্থাৎ r/2 পরিমাণ উচ্চতাতে বস্তুটা আছে। তাহলে ভূপৃষ্ঠে তো আমরা জানি 9.775, এটা তো আমরা নির্ণয় করেছি। এখন সি বিন্দুতে আমরা নির্ণয় করব। সি বিন্দুতে নির্ণয়ের সূত্রটা কি? এই যে GC = GM ডিভাইডেড বাই R প্লাস H সি স্কয়ার। এখান থেকে আমরা মানগুলো বসাই দিলেই ইজিলি পেয়ে যাচ্ছি যে GC এর মান হচ্ছে 4.34 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ সি বিন্দুতে মান আসছে আমার 4.34। সি বিন্দুতে মান আসছে আমাদের 4.34। এখন দেখো সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 4.34, আবার হচ্ছে আমাদের এ বিন্দুতে আসছে 4.8875, 4 বিন্দুতে আসছে 4.8875। আর এই যে আমাদের যেটা ভূপৃষ্ঠ অর্থাৎ বি বিন্দু, এখানে কিন্তু সবচেয়ে বেশি আছে 9.775। আমি কিন্তু একবার যে হচ্ছে আমাদের ডায়াগ্রাম, ওই ডায়াগ্রামে কিন্তু একবার দেখিয়ে দিয়েছিলাম যে সবসময় সারফেসেই বেশি থাকবে। এই দেখো এখানে লেখা আছে যে সারফেস, পৃথিবী পৃষ্ঠ এখানেই আমাদের ম্যাক্সিমাম থাকবে। এখানেই আমাদের জি বা অভিকর্ষ ত্বরণটা ম্যাক্সিমাম থাকবে। তাহলে এই যে সৃজনশীলটা, তুমি কিন্তু সৃজনশীলের খালি ক্যালকুলেশনটা তোমাকে খাতায় দেখাতে হবে, কিন্তু মেইন অ্যান্সার কিন্তু কোশ্চেন দেখা মাত্রই তুমি মানে মাথার মধ্যে তুমি হিট হয়ে যাবে যে হ্যাঁ, তাহলে আমার মেইন অ্যান্সার আসবে অবশ্যই সারফেসে। মেইন অ্যান্সার আসবে অবশ্যই সারফেসে। তাহলে এভাবে তুমি তোমার যে সৃজনশীলের অ্যান্সারটা থাকবে, সেটা সম্পর্কে একদম 100% এনশিওর হতে পারবা যে হ্যাঁ, আমার ম্যাথটা ঠিক আছে। কারণ এটার সাথে আমাদের যে থিওরিটা ছিল, থিওরির সাথে আমাদের ম্যাথটা মিলে যাচ্ছে। এই কারণে আমি সবসময় থিওরির দিকে আলোচনা বেশি করতে চাই। ম্যাথের চেয়ে হ্যাঁ, ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কিন্তু তোমার যদি থিওরি একদম কমপ্লিট থাকে, তাহলে অবশ্যই তুমি সহজেই ম্যাথের অ্যান্সার করতে পারবা। তাই থিওরিটা প্র্যাকটিস করবা, থিওরিটা মনে রাখবা মাথায়, তারপর বেশি করে প্র্যাকটিস করবা। তাহলে তোমাদের যেকোনো ম্যাথটা তোমরা সহজেই অ্যান্সার করতে পারবা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে GH > GC, তাই এই বিন্দুতে বেশি ওজন অনুভব করছে। এখানে যেহেতু সি বিন্দুতে এখানে এটা আছে, আর যদি বলে যে এখানে লেখা আছে যে এ আর সি বিন্দুর মধ্যে, কিন্তু যদি বলে যে পুরো গ্রাফের মধ্যে কোথায়, তাহলে সেটা হচ্ছে সারফেস। আর যদি বলছে এ আর সি বিন্দুর মধ্যে, এখানে যারটা বেশি আসবে সেটা। এখানে আমি এ বি, এখানে একটা বি হলে বেশি ভালো হয়। এ বি ও সি বিন্দুর মধ্যে কোথায়, তখন আমি অ্যান্সার দিব বিতে। যদি এ আর সি এর মধ্যে বলে, তখন আমি বলবো যে এটা এতে যেহেতু মান বেশি আসছে, তাই আমি এতে অ্যান্সার করছি। এটাই। আর তোমাদের যদি এই অধ্যায় থেকে আর কিছু ধরনের কোশ্চেন যদি আসে, সেটা হচ্ছে যে অনেক সময় দিয়ে দিতে পারে। সেটা মেইনলি হবে তোমাদের যেটা সরল ছন্দিত স্পন্দন গতি, সেখানে যে টি এর যে মানটা, সেটা একটু দিয়ে দিতে পারে, বাট সেটা আমরা ওই ক্লাসেই আলোচনা করব। এখান থেকে তোমাদের মেইনলি কোশ্চেন আসবে জি এর মান নির্ণয়। যখন তোমরা জি এর মান নির্ণয় করবা শিখবা, জি এর মান নির্ণয় থাকবে আমাদের উচ্চতার অংশ, ঘূর্ণন বা আহ্নিক গতির অংশ এবং গভীরতার অংশ। জি নির্ণয়ের পরে আসবে তোমাদের স্যাটেলাইট। স্যাটেলাইটের তোমাদের থাকবে যে স্যাটেলাইটের শক্তি, স্যাটেলাইটের বেগ, স্যাটেলাইটের আবর্তনকাল এবং স্যাটেলাইট কোন উচ্চতাতে আবর্তন করছে এটা। এই স্যাটেলাইট এবং জি এর মানটাই হবে তোমাদের এই অধ্যায়ের, এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের মেইন হাতিয়ার হবে সৃজনশীল অ্যান্সার করার জন্য। এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কোশ্চেন কমন পাবা। তাহলে আজকে পর্যন্ত এখানেই, সামনে অন্য কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।